ওকে, প্রিয়া জয়েন করেছো তাই তো? তো প্রিয়া শুনতে পাচ্ছো? আচ্ছা, অনেকে জয়েন করেনি স্যার, আজকের ক্লাসটা আমি করতে পারবো না। আচ্ছা, ওকে, রেকর্ড করা থাকলে পরে দেখে নিও। ওকে, অ্যাপে তো রেকর্ড করা থাকবে কিন্তু অ্যাপে রেকর্ড করা থাকবে। রেকর্ড করা তুমি সুন্দর মতো দেখে নিও, ঠিক আছে? অ্যাটেন্ড করে নিও। ওকে, ওকে, ওকে। তো চলো, প্রিয়া শুনতে পাচ্ছো? তো দেখো, তোমার এখানে চ্যাট অপশন আছে। আহ, সেখানে দেখো, তোমার কোনো কোয়ারি থাকলো, কোনো কোয়েশ্চেন থাকলো, কোনো ডাউট আছে, সাথে সাথে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে যে স্যার এখানে আমি বুঝতে পারছি না, এখানে কি হবে। ঠিক আছে? তো শুনতে পাচ্ছ? আগে তাই বলো, ফার্স্ট অফ অল পুরো ক্লিয়ার আছে তো লাইন? দেখো, তোমার ওখানে চ্যাট অপশন রয়েছে। ধরো তোমার কোনো কোয়েশ্চেন থাকলে এখানে তুমি সাথে সাথে, যেরকম আমরা হোয়াটসঅ্যাপ এসএমএস করি না, সাথে সাথে কিন্তু সেই হিসাবে করবে। ওকে, বুঝতে পারছো প্রিয়া? দেখতে পাচ্ছ তো পুরো? বলো, দেখো কি, তুমি না বললে তো আমি কিছু বুঝতে পারবো না, তাই না? তো সেই হিসাবে হচ্ছে আমরা আস্তে আস্তে শুরু করব। প্রিয়া শুনতে পাচ্ছো? ওকে, ভয়েসটা আমার যাচ্ছে না। না, তোমার ভয়েস করা লাগবে না, ভয়েসটা দেওয়া লাগবে না। আমি যা যা বলবো সেগুলো তুমি শুনবে, কারণ এটা তো ডাইরেক্ট কল না, মানে এটা হচ্ছে ধরো কথোপকথন হচ্ছে। ধরো তুমি, তোমার কোনো কোয়ারি থাকলো বা ডাউট থাকলো, সাথে সাথে তুমি এই যে চ্যাট যেরকম রয়েছে, তুমি সাথে সাথে আমাকে জিজ্ঞেস করলে, ঠিক আছে? তো তাতে আর কোনো প্রবলেম হবে না। তো সেই হিসাবে তুমি কিন্তু করতে পারো। ধরো কোনো প্রবলেম আছে বা কোনো ডাউট আছে যে স্যার আমি এখানে বুঝতে পারছি না, বা আপনি কি বললেন তা আরেকবার বলুন, বা এখানে আমার ডাউট হচ্ছে, বা এই কি কি করা যায়, বা সম্পর্কে একদম ডিটেলস আর কি। কোনো কি বলে ওটা, তুমি হেজিটেশন করবে না বা দ্বিধা বিভক্তি কোনো রকম লাগবে না, একদম পুরো সিম্পল হতে কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু রয়েছে। তো আর তো ধরো তুমি তোমার সম্পর্কে একটু ডিটেলসে বলো। এখানে তোমার দেখো চ্যাট অপশন রয়েছে, তুমি সাথে সাথে, আমি এখানে তুমি কিছু বললেই আমি সাথে সাথে বুঝতে পারবো। বললে মানে কি, যেরকম আমরা হোয়াটসঅ্যাপ করি না, ঠিক সেরকম আর কি এখানে সিচুয়েশন। তো সেখানে তুমি এখানে আমি লাইভ দেখতে পাচ্ছ, তুমি যা যা বলছো সেগুলো আমি কিন্তু বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে কিন্তু হবে। আর তুমি তো আমাকে দেখতে পাচ্ছ না, কোনো প্রবলেম তো নেই তো? আর দেখো, ইন্টারনেট কানেকশনটা তোমার একটু দেখে নাও যে তোমার ঘরে ইন্টারনেট কানেকশনটা কেমন আছে, কারণ সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমাদের এই পুরোটাই হচ্ছে অনলাইনে হবে, পুরোটাই ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো যখন তোমার কানেকশনটা তোমার ঘরে ভালো হবে বা ভালো পাবে, তো সেই হিসাবে তো তুমি করতে পারো। তারপরে আস্তে আস্তে কিন্তু এগোতে হবে। ওকে, ওকে, ওকে। তো কোনো প্রবলেম হলে বা কোনো কোনো কিছুতে ও একদম পুরো হেজিটেট করবে না, ঠিক আছে? কারণ আস্তে আস্তে সবাই আমরা জিরো থেকে শিখি, তারপর আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠি। তো তার জন্য কিন্তু কোনো রকম কোনো রাখবে না, হেজিটেশন রাখবে না, ঠিক আছে? একদম সিম্পল হইতে, যেরকম ভেবো না যে স্যার কি ভাববে বা এরকম কি হতে পারে, এটা কোনো সিলি কোয়েশ্চেন করছে, এরকম কিছু না। যা মনে আসবে সাথে সাথে, কোনো প্রবলেম নেই। কারণ এরকম কিন্তু ফ্র্যাঙ্কলি হওয়া খুবই দরকার, তাহলেই তুমি ভালো করে শিখতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছো প্রিয়া? তো তাহলে যখনই কোনো ডাউট আসবে বা প্রবলেম হবে, তুমি সাথে সাথে কিন্তু করবে। ওকে, ওকে, ঠিক আছে। তো তোমার ব্যাকগ্রাউন্ডে আমাকে একটু বলো, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? যে ধরো তুমি কোথা থেকে স্কুল করেছো বা কোথায় তোমার বাড়ি, আর তুমি টেনে কত পেয়েছো, তারপরে টুয়েলভে কিরকম আশা করছো, এই সাবজেক্টে কিরকম আশা করছো, মানে পলিটিক্যাল সায়েন্সে, বা ভবিষ্যতে তোমার কি হওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে? তো এগুলো একটু বলো। যেরকম আমরা হোয়াটসঅ্যাপে তুমি লেখো, তো সেই হিসাবে কিন্তু এখানে চ্যাট অপশন রয়েছে, সাথে সাথে কিন্তু আমি দেখতে পাবো, ঠিক আছে? বা তোমার যদি কোনো কোয়ারি থাকে, যেরকম হোয়াটসঅ্যাপে তুমি করো, তো সেরকম ভাবে কিন্তু এখানে করতে পারবে। আর এটা পুরোটাই যেহেতু লাইভ হচ্ছে, কোনো প্রবলেম নেই। আর দেখো, আরেকটা জিনিস প্রথম থেকে আমি বলে দিই, আমাদের এই ক্লাসগুলো কিন্তু লাইভ থাকছে, মানে কি লাইভের পরে রেকর্ডও থাকছে। তো তার জন্য কোনো টেনশনের ব্যাপার নেই। আর তুমি যেটা বলেছিলে না যে স্যার আমি তো আগের দিনের এটা করতে পারলাম না, মানে
অ্যাটেন্ড করতে পারলাম না, তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তুমি কিন্তু রেকর্ডেড করা রয়েছে আমাদের ক্লাসগুলো, তুমি সেটা দেখে নিতে পারো। তো তার জন্য টেনশনের কোনো ব্যাপার নেই, ওকে? এই অ্যাপের মধ্যেই তুমি পেয়ে যাবে। তো এবার বলো ডিটেলস গুলো। মানে লেখো আর কি, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। আর তোমার তো আজকে ফার্স্ট ক্লাস, আগের দিন তো মানে, তো সেই হিসাবে আমাদের টাইমটা আমি শিডিউল চেঞ্জ করেছিলাম, তো সেগুলো তুমি আগের দিনটা পেয়ে যাবে, ঠিক আছে, অ্যাপের মধ্যেই, তাতে প্রবলেম নেই। তো সেগুলো বলো আস্তে আস্তে, তারপর হচ্ছে আমরা এগোবো আস্তে আস্তে, ঠিক আছে? তো চ্যাট অপশন আছে, তুমি সেখানে কিন্তু বলো আমাকে পর পর, মানে ওখানে টাইপ করো, তাহলে আমি বুঝতে পারবো সব। আর আমাকে তো পুরো তো তুমি ক্রিস্টাল ক্লিয়ারলি শুনতে পারছো, তাই তো? সেটা হচ্ছে দরকার। ঠিক আছে, যে যে কোশ্চেন গুলো বললাম সেগুলো বলো, অ্যান্সার গুলো বলো, তাহলে কিন্তু সেই হিসাবে হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো। শুনতে পাচ্ছ প্রিয়া কি কি বলছি আমি? তো যা যা বললাম এগুলো বলো একটু আস্তে আস্তে। ওকে ওকে, মাই নেম ইজ চিচারু জোটে, স্কুলিং ফ্রম সামধান জোট হাই স্কুল, 10th মার্কস, 10 ক্লাস মার্ক, 50%, ফিউচার। ফিউচারে তো আচ্ছা আচ্ছা, ফিউচারে তোমার ইউপিএসসি এক্সাম দেওয়ার ইচ্ছা আছে, ওকে ওকে, খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, তো তুমি আর এখন তোমার সাবজেক্ট গুলো তো তুমি এমনি আমাকে অলরেডি বলেছিলে, তো তুমি এমনি মোটামুটি কিরকম আশা করছো যে কত পার্সেন্ট পেতে পারো ওভারঅল? মানে তোমার, হ্যাঁ, ওভারঅল তুমি কত পেতে পারো এইচএস এ, মানে হায়ার সেকেন্ডারিতে তুমি কিরকম ভাবছো, মানে সব সাবজেক্ট মিলে অ্যাভারেজ? আর পলিটিক্যাল সায়েন্সে তুমি কত আশা করছো? ওভারঅল 60% আশা করছো, ওকে। আর তুমি পলিটিক্যাল সায়েন্সে কত নাম্বার আশা করছো যে পেতে পারো? পলিটিক্যাল সায়েন্সের 60%, ওকে ওকে। আচ্ছা, তা তোমার ক্যাটাগরিটা কি, তাহলে সেই হিসাবে আমার বুঝতে একটু সুবিধা হবে আস্তে আস্তে। মানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে আসছো? এসসি, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো তোমার আচ্ছা, তুমি তারপরে ধরো এন্ট্রান্স তো প্রেসিডেন্সি এবং যাদবপুরে দিতে চাও, তো তাছাড়া তুমি কি কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার তোমার ইচ্ছা আছে? ধরো ওই যে সিইউইটি যে আন্ডারে যে এক্সাম হবে, যেটা তোমার অল ইন্ডিয়া যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেখানে এন্ট্রান্স এক্সাম দেওয়ার যে এক্সাম, সেটাও কি তোমার দেওয়ার কোনো ইচ্ছা আছে? না, আচ্ছা, দেওয়ার ইচ্ছা নেই, ওকে ওকে, তাহলে তোমার যাদবপুর অথবা প্রেসিডেন্সি এইখানে হচ্ছে তোমার পড়ার ইচ্ছা আছে মোটামুটি। তো সেই হিসাবে ওকে তুমি প্রিপারেশন নিচ্ছ, তাই তো? আচ্ছা আচ্ছা, অন্যান্য সার্টিফিকেট মানে সাবজেক্ট গুলো একটু আরেকবার একটু বলো তো মানে তোমার এইচএস এ কোন কোন সাবজেক্ট ছিল, বাংলা ইংলিশ বাদ দিয়ে? বাংলা ইংলিশ তো সবার কম্পালসারি, তো সেগুলো বাদ দিয়ে কি কি? হিস্ট্রি, ফিলোসফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ওকে ওকে, ঠিক আছে, ওকে। তো দেখো প্রিয়া, তোমাকে কিন্তু আমি আগের দিন বলেছিলাম যে আমরা কোন বই থেকে পড়বো, তো সেই হিসাবে এই যে হচ্ছে সেই বইটা দেখো, তোমার রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা, তোমার একাদশ শ্রেণী, তোমার অনাদি কুমার মহাপাত্র, এই দেখো দেখতে পাচ্ছ তো তুমি বইয়ের নাম, মানে রাইটারের নাম, এইটা হচ্ছে বই। এই বইটা আমরা ফলো করব। আর একটা কি বই হচ্ছে, এটা হচ্ছে ক্লাস 11-এর গেল। এরপর নেক্সট বই যেটা আমরা ফলো করব সেটা হচ্ছে তোমার এই যে ক্লাস 12-এর বই, সেটা হচ্ছে তোমার দেখো এই যে অনন্ত কুমার মহাপাত্র, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা। তো এইটা হচ্ছে বাংলা মিডিয়ামের তোমার আমাদের পলিটিক্যাল সায়েন্সের বই, যে জিনিসটা তোমার কিন্তু খুবই কাজে দেবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। আর দেখো তোমার যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তো তার জন্য কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি। তো দেখো তুমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমার এখন এইম হতে হবে যে তুমি যেহেতু এন্ট্রান্স এক্সাম তুমি দিতে চাও, তো সেই হিসাবে তোমার কিন্তু প্রিপারেশন রেগুলারলি নিতে হবে। আর একটা তুমি কাজ করো, আজকেই তুমি কিন্তু ধরো আমাদের সেশনের মানে আজকের সেশন শেষ হওয়ার পরে তুমি রুটিন তৈরি করো, ঠিক আছে? তো সেই রুটিনটা কি হবে, এন্ট্রান্স এক্সামের আগ অবধি তুমি সেই হিসাবে প্রিপারেশনটা নেবে, কোন কোন স্টাইলে কোন কোন ভাবে, যেহেতু তোমার এই সাবজেক্টে
পড়ার ইচ্ছা আছে, তো তার জন্য এই সাবজেক্টের জন্য বেস্ট যে জায়গা সেখানে তোমার পড়তে হবে। ঠিক আছে, তো তার জন্য এখানে তুমি যে জায়গা চুজ করেছো খুবই ভালো, কিন্তু এখানে তো চান্স পেতে হবে তাই না? তো সেই জিনিসটা তোমার করা দরকার। তো তার জন্য কি করতে হবে, তোমার কনসেপ্ট ক্লিয়ারেন্স খুব দরকার প্রত্যেকটা টপিকের। তো তার জন্য কি করতে হবে, তোমার দেখো জেনারেলি এন্ট্রান্স এক্সামে তোমার 12 এর উপর ফলো করে, কিন্তু যেহেতু এন্ট্রান্স এক্সাম মানে ভর্তি পরীক্ষা, তো তাহলে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে যে আমি 11 12 দুটোই কিন্তু আমি কভার করবো। কারণ যে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে কেউ জানে না, আর যেহেতু কম্পিটিশন খুব হাই, তো সেই জন্য কিন্তু তোমার সেই হিসাবে প্রিপারেশনটা নিতে হবে। বুঝতে পেরেছো, যাতে তুমি ওভারঅল কিন্তু সবকিছু পারো মানে এন্ট্রান্সে। আর দেখো প্রিয়া, যে জিনিসটা রয়েছে তুমি আর যে জিনিসটা ফলো করবে, তোমার কিন্তু মাইনাসও হতে পারে কোশ্চেন আনসার, মানে তোমার কিন্তু মাইনাস থাকবে এন্ট্রান্স এক্সামে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই জিনিসগুলো প্লিজ ফলো করো, আর তুমি খাতা পেন নিয়ে বসো এখন, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসেছো তো? তাহলে যে দেখো যে যে জিনিসগুলো বলছি, সেই জিনিসগুলো, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তুমি কিন্তু সেগুলো টুকে রাখবে। মানে ধরো তোমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে যে আমার এগুলো দরকার খুব, তো সেই জিনিসগুলো মানে যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু তোমার কন্টিনিউয়াসলি এগুলো ফলো করবে, তাহলেই হচ্ছে সেটা সুবিধাজনক হবে। ঠিক আছে, ধরো নেক্সট উইকের জন্য সেগুলো তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, মানে সেগুলো ফলো করতে হবে। ঠিক আছে, তো তার জন্য খাতা পেন নিয়ে বসো, যে যেগুলো বলছি এগুলো কিন্তু টুকে রাখো, এবং যেগুলো জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে তোমার নেক্সট উইকের জন্য। ঠিক আছে, নেক্সট উইক বা নেক্সট তোমার এক্সামের জন্য, কম্পিটিভ এক্সাম যেগুলো আছে, তো তার জন্য মানে এন্ট্রান্স এক্সামের জন্য, তাহলে কিন্তু সুবিধা হবে, সেই জিনিস ফলো করতে হবে। তো এইবার হচ্ছে দেখো যেটা বললাম, যে তুমি এইচএস দিয়েছো 12 এর উপর বেস করে, তার উপর নাম্বার পেয়েছো, খুব ভালো কথা। তো এখানে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা খুবই দরকার প্রত্যেকটা জিনিসের। ঠিক আছে, প্রত্যেকটা টপিকের। তাহলে হচ্ছে সেখান থেকে যে টাইপেরই কোশ্চেন আসুক তুমি সেটা পারবে। ঠিক আছে, সে এমসিকিউ টাইপের আসুক অথবা ব্রড কোশ্চেন আসুক, মানে বড় কোশ্চেন লেখা আসুক, তো যেই টাইপেরই কোশ্চেন আসুক তুমি তাহলে সেটা পারবে। তো এই ধরনের তোমার প্রিপারেশনটা হবে যে যাই আসুক আমি পারবো। তো সেই হিসাবে তাহলে তোমার প্রিপারেশনও নিতে হবে। আর দেখো আর একটা জিনিস প্রথমেই মাথায় রাখো প্রিয়া, যে মনে হতে পারে যে আমি ও তো স্কুলে পড়েছি, সাজেশন স্যার ম্যামরা দিয়ে দিত কিছুদিন এক্সামের আগে, তাই পড়তাম, তাই পরে নাম্বার ভালো পেয়ে গেছি। এইখানে কিন্তু ওই জিনিস হবে না। ঠিক আছে, তো এইখানে হচ্ছে সম্পূর্ণ তোমার সিলেবাস কভার করতে হবে, এবং কোনো সাজেশন করলে হবে না। কারণ এখানে খুব টাফ কম্পিটিশন, সারা দেশ থেকে এখানে এক্সাম দিতে আসছে। ঠিক আছে, তুমি জাস্ট তুমি নিজেই ভাবো যে তুমি কত দূর থেকে রয়েছো, কলকাতা থেকে তুমি এত দূর থেকে এসে এক্সাম দিচ্ছ, মানে ওখানে তোমার সেন্টার নিশ্চয়ই আছে তাই না? দার্জিলিং এ তো সেন্টার আছে তাই না প্রিয়া? তোমাদের ওখানে তো সেন্টার পড়ে। হ্যাঁ, 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 সেটাই বলছি, আমার অনেক বন্ধু ওখানে দার্জিলিং এর বাড়ি। তো ওখানে দার্জিলিং এর সেন্টার পড়ে, তো তার জন্য তোমার বাড়ির পাশে হলেও কিন্তু তোমার আলটিমেটলি তো পড়তে আসতে হবে তো ক্যালকাটা তাই না, মানে কলকাতাতে। তো তাও তোমার বাড়ি থেকে সেটা কত দূর, তো তার জন্য এরকম সারা দেশ থেকে কিন্তু আসছে এখানে। কারণ এটা তুমি ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে জানো, প্রেসিডেন্সি কলেজের হিস্ট্রি অবভিয়াসলি তুমি সবই জানো, কারণ যারা হিস্ট্রি যার ছিল সে অটোমেটিক্যালি জানবে পলিটিক্যাল প্রেসিডেন্সি কলেজের হিস্ট্রি। ঠিক আছে, তো তার জন্য সেগুলো আর বলার অপেক্ষা রাখ না, যাদবপুর নাম করা স্টেট ইউনিভার্সিটিদের মধ্যে। তো সেই জন্য সেখানে চান্স পাওয়া কিন্তু সেরকম টাফ হবে। তো তোমার সারা দেশ থেকে এক্সাম দিচ্ছে, এমনকি এখানে ফরেন স্টুডেন্টরাও পড়ে, তোমার স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়। তো সেইখানে তুমি তাও সেই হিসেবে তাহলে বুঝতে পারছো তুমি কম্পিটিশনটা কোন লেভেলে হবে, তো সেই অনুযায়ী কিন্তু তোমার প্রিপারেশন নিতে হবে। তো তার জন্য কনসেপ্ট ক্লিয়ার খুব দরকার, ডেপথে পড়া দরকার। তোমার এইচএস পাস হয়ে গেছে খুব ভালো কথা, কিন্তু ওখানে যে স্টাইলে তুমি পড়েছো এখানে কিন্তু অনেক ডেপথে পড়তে হবে, মানে এন্ট্রান্স এক্সামের জন্য। তাই কালকে থেকেই কিন্তু একদম মানে আজকে তুমি ঘুমানোর আগে তুমি রুটিন তৈরি করে নেবে, যে কোন কোন স্টাইলে পড়লে আমার পুরোটা ওভারঅল সিলেবাস কভার করবে, এবং সিস্টেমেটিক ওয়েতে আমি ডেপথে কোনো কোশ্চেন আসলেও তা আমি পারবো, সে এমসিকিউ টাইপ হোক বা ব্রড কোশ্চেন টাইপ হোক, তাও আমি পারবো। তো এইভাবে কিন্তু তোমার প্রিপারেশনটা নিতে হবে। এইভাবে তোমার অ্যাটিটিউডটা এরকম হবে, প্রেজেন্টেশনটা এরকম হবে কোশ্চেন অ্যান্সারে, যে যে টাইপেরই আসুক আমি পারবো। তো সেই হিসাবে তোমার প্রিপারেশনও নিতে হবে তাই না? না হয় তুমি কোশ্চেন অ্যান্সার কি করে করবে? আর এখানে তো আন্দাজে লেখার ব্যাপার না, এখানে তোমার পুরোটাই কিন্তু সিলেবাসের উপরে আসবে। তো সিলেবাসটা কি, ক্লাস 11 12। আর দেখো এই জিনিসটা ভাবার কোনো ব্যাপার নেই যে তুমি কিন্তু বাংলাতেও দিতে পারবে এক্সাম, ইংলিশেও দিতে পারবে, যে ল্যাঙ্গুয়েজের দেওয়া কোনো ব্যাপার নেই। যে তুমি যে বাংলাতে এক্সাম দিচ্ছ তোমাকে যে নাম্বার কম দেবে বা তোমাকে যে অন্যভাবে দেখবে তা কিন্তু ব্যাপার না, সব ল্যাঙ্গুয়েজে সেম, বাংলাতেও দিলে যেরকম ইংলিশেও দিলে সেরকম, কোনো ব্যাপার নেই। তোমার আলটিমেটলি এম কি হচ্ছে, তুমি যেটা পারো, তোমার যেটা তোমার স্ট্রং পয়েন্ট আছে সেই জিনিসগুলো সেই হিসেবে ফোকাস করো আলটিমেটলি, তাতেই নাম্বার বেশি আসবে তোমার। তো এইভাবে কিন্তু তোমার প্রিপারেশনটা করতে হবে। তোমার মোটিভ হবে যে আমি এই এক্সাম ক্র্যাক করবো, তার জন্য যে ফুল সিলেবাস আছে সেটা আমি কভার করবো। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো তোমার তো এই ক্লাস 11 12 যেটা আমি বললাম তোমাকে, তো আমি আগের দিনে কিন্তু বলেছি যে তোমার এই যে এই বই থেকে আমরা করাবো। ঠিক আছে, তো তুমি নিশ্চয়ই সেটা জোগাড় করে নিচ্ছ ক্লাস 11 12 আর দেখো এর সাথে সাথে তুমি কি করবে, মাঝে মধ্যে তুমি এনসিআরটি যে ক্লাস 11 12 বই আছে তোমার কোয়ালিটি পলিটিক্যাল সায়েন্সের, সেটাও কিন্তু তুমি ফলো করবে। ঠিক আছে, অল্প অল্প করে, তাহলে সেটাও তোমার অবভিয়াসলি কভার হয়ে যাচ্ছে এনসিআরটি গুলো। আর এখানে যে এটা বই আছে আমাদের, এই বইগুলো তোমার কভার হয়ে যাচ্ছে। তাহলে কি বলতো, মোটামুটি যেখান থেকে কোশ্চেন আসুক, যাই কোশ্চেন আসুক, কিছু তোমার বাকি পড়বে না। আর দেখো তোমার এমসিকিউ হতে পারে, ব্রড কোশ্চেনও আসতে পারে। কারণ দেখো রিপিট জেনারেলি তোমার মানে
প্রিভিয়াসলি কয়েক ইয়ার যদি দেখো এমসিকিউ ফলো করেছে, কিন্তু তার মানে যে এবারও ফলো করবে তা না, যে কোনো টাইপের আসতে পারে। তো তোমার প্রিপারেশনটা এমন লেভেলে আসবে, এমসিকিউ হোক বা প্রড হোক, তো আমি যা কোনো আসবে আমি তাই করবো, ঠিক আছে, এবং সেগুলো কারেক্ট করবো। কারণ প্রত্যেকটা নাম্বারে কিন্তু মাইনাস এখানে রয়েছে। তো সেই হিসাবে তোমার কিন্তু প্রিপারেশন ধরতে হবে যে আমি মাইনাস হয়ে গেলে তুমি কতজনের পিছনে পড়ে যাবে জাস্ট ভাবো। তো দেখো প্রেসিডেন্সিতে সিট কটা হবে? সিট হচ্ছে 25টা, ঠিক আছে। আর রাজাপুরের সিট হচ্ছে তোমার 65টা পলিটিক্যাল সায়েন্সে, ঠিক আছে। তো তোমার 25টা সিট বলে তো মাত্র 25টা সিট, তো তোমার 25টা সিট দিয়ে কোনো যায় আসে না। তোমার কটা সিট দরকার তুমি নিজে পড়বে, তোমার জন্য একটা সিট দরকার, ঠিক আছে। তো সেই হিসাবে সেইভাবে তোমার প্রিপারেশন নিতে হবে। তো এইভাবে পজিটিভ অ্যাটিটিউডটা তোমার রাখতে হবে যে মাত্র 25টা সিট আমি কি করে চান্স পাবো, এরকম কিন্তু না। তোমার 25 জনের সিট দিয়ে তোমার কোনো যায় আসবে না, কারণ তুমি একা পড়বে, তোমার জন্য একটাই সিট দরকার। তো এইভাবে কিন্তু মাথায় সেই হিসাবে কিন্তু মাথায় রাখবে এটা, ঠিক আছে। তো এটা কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু পজিটিভ অ্যাটিটিউড রাখা খুব দরকার রেগুলারলি। আর দেখো এই জিনিসটা দেখো, পুরোটা প্রিপারেশনে মাথায় রাখবে যে তুমি বাড়িতে কারা কি বলছে বা আত্মীয় স্বজনরা কি বলছে তাদের ইমপ্রেস করার জন্য তুমি কিন্তু প্রিপারেশন নিচ্ছ না। তুমি নিজের ফিউচার খুব ভালো করার জন্য কিন্তু এখানে পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে। তো কয় ঘন্টা কটা বাজলো, এখন রাত হয়ে গেছে, আমি এখন ঘুমাবো, তো এতক্ষণ ধরে পড়া যায় কিনা, আমার টেনশন লাগছে, আমার হবে না, এইসব জিনিস কিন্তু ভাববে না। তোমার আলটিমেটলি ফোকাস থাকা দরকার ঘড়ির দিকে না, যে কটা কি বাজছে। তোমার মোটিভ হবে যে আমি এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করব, এই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে পড়বো। কারণ এইখানে কারা কারা পড়েছে তুমি প্রেসিডেন্সি অ্যালুমনি মানে উইকিতে গেলেই, উইকি পেজে গেলেই পেয়ে যাবে। তো সেখানে পড়ার জন্য তুমি বুঝতেই পারছো কারা কারা পড়েছে, তুমি অলরেডি সবার নাম জানো। পলিটিক্যাল সায়েন্স নিয়ে তুমি পড়ছো অলরেডি নাম জানো, হিস্ট্রি পড়েছো তুমি অলরেডি নাম জানো। তো সেগুলো আমি বলছি না। তো তার জন্য সেইখানে পড়তে গেলে তুমি বুঝতেই পারছো সেই লেভেলের প্রিপারেশনটাও দরকার। তো তোমার এইচএস হয়ে গেছে, খুব ভালো কথা। তোমার হাতে যতদিন টাইম আছে প্রত্যেকটা ঘন্টা তুমি খুব পারফেক্টলি ইউজ করো তোমার কাজের জন্য। তো তাহলে তুমি কিন্তু সেই হিসাবে কিন্তু সেটা তোমার একটা খুব দারুণ রেজাল্ট দেবে। আর এখানে দেখো প্রেসিডেন্সিতে যারা তুমি যে যে রাইটারে বই পড়ছো সেই রাইটারের স্যাররা ম্যাডামরাই ক্লাস নেবে। তো এই জিনিসটা তুমি স্কুলের জীবনে কোনোদিন দেখোনি বা কলেজেও তুমি দেখতে পারবে না, যেটা ইউনিভার্সিটিতে সম্ভব, ঠিক আছে। যে স্যারের বা ম্যামের লেখা বই পড়ছো, ঠিক আছে, এই ধরো এই যে যে বইটা, যে স্যার এই চ্যাপ্টারটা কার লেখা, এই স্যার বা ম্যামের লেখা, সেই স্যার বা ম্যামই তোমার ক্লাস নিচ্ছে সামনে। তো এই যে যে অনুভূতিটা না, এটা জাস্ট অন্য লেভেলে। তারপরে কিরকম ক্যাম্পাস লাইফ সেটা আর বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার যদি পেতে চাও, তো তাহলে কি করতে হবে, এখানে এন্ট্রান্সে ক্র্যাক করতে হবে। তো সেই হিসাবে কিন্তু তোমার কন্টিনিউসলি করতে হবে। তার জন্য বললাম যে ঘড়িতে কয়টা বাজে, ও বাড়িতে কখন এই পড়তে বস তখন আমি পড়তে বসবো, ভুলে যাও ওগুলো। তোমার মোটিভ হবে আমি এখানে ক্র্যাক করবো, সে যেভাবে হোক। তো তার জন্য যা যা করতে হয় দিন রাত আমি এক করে দেবো, তো সেটাই এখানে দরকার, ঠিক আছে। আর এখানে তোমার ফর্ম ফিল আপের জন্য তুমি যা নাম্বার সেগুলো তুমি হয়ে গেছে, তারপর এবার এন্ট্রান্স এক্সামে তুমি যত পাও তার উপর ডিপেন্ড করবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো কিন্তু প্রথম দিন থেকে তোমার মনে রাখা দরকার, তাহলে তোমার কিন্তু সেই হিসাবে মোটিভেশন হিসেবে কাজে দেবে, ঠিক আছে। কারণ এটা তোমার পুরো ফিউচার ট্রান্সফর্ম করে দেবে এখানে তুমি যদি চান্স পাও, ঠিক আছে, সেই হিসাবে। কারণ ভালো ইনস্টিটিউশনে পড়ার ভ্যালুই আলাদা, ঠিক আছে, তোমার পুরো ফিউচার চেঞ্জ করে দেওয়ার মতো। আর সেই হিসাবে বুঝতেই পারছো, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে সুবিধা হবে। তো এবার তোমার কাজ হবে হচ্ছে আজকে থেকে তুমি ধরো রুটিনটা তৈরি করবে যে আমি কোন কোন টাইমে কোন কোন টপিক পড়বো। কারণ তুমি নিজে ভালো জানো আমি যে ক্লাস 11 12 কোন কোন জিনিস ভালো পারি আর ভালো পারি না। দেখো এই যেমন যেটা আমি শুনেছি বেশিরভাগ দেখছি যে ক্লাস 11-এ ব্যাকগ্রাউন্ড তোমাদের খুবই খারাপ। মানে 11-এ যেহেতু নাম্বারের ভ্যালু ছিল না, মানে এক্সামই হয় তেমন হয়নি, তার জন্য খুব ভালো করে পড়েনি। কিন্তু তোমার কিন্তু এন্ট্রান্স এক্সামের জন্য 12টা খুব ভালো করে পড়তে হবে, 12-এর ফুল সিলেবাস মানে সব চ্যাপ্টার। কিন্তু এই 11-ও কিন্তু ভালো করে তোমার দেখতে হবে, কারণ ওভারঅল কিন্তু কোশ্চেন আসতে পারে। কারণ এন্ট্রান্স এক্সামে তো দেখবে না যে তুমি 11-এ ভালো পড়েছো কি পড়োনি, তারা কিন্তু কোশ্চেন করবে ওভারঅল। তো তোমার সেই হিসাবে কিন্তু পুরোটা সেই হিসাবে তোমার প্রিপারেশন লাগবে, যাতে যে টাইপেরই আসুক তুমি কোশ্চেন তুমি পারবে। আর না হলে তো ওই যে দেখো সিট তো সংখ্যা তো তুমি বুঝতেই পারছো। আমি তার জন্য প্রথম দিনেই প্রথম ক্লাসেই তোমাকে আমি বলে দিলাম যে সিট কটা, যাতে তোমার এখন থেকে পুরো হুঁশ থাকে যে আমার কটা সিট মাত্র রয়েছে আর আমার ওখানে চান্স পেতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, বুঝতে পেরেছো? আচ্ছা আমি তোমাকে কিছুক্ষণ আগে আমি কয়েকবার ফোনও করেছিলাম, যাই হোক। তো কানেকশন মানে পাচ্ছিলাম না, যাই হোক, ঠিক আছে, তো তাতে কোনো প্রবলেম নেই। তো আজকে তো আর দেখো যেগুলো আগের দিনের ক্লাস তুমি বলেছো সেগুলো কিন্তু অলরেডি অ্যাপের মধ্যে তুমি পেয়ে যাবে, সেগুলো দেখে নিও পরপর চ্যাপ্টার গুলো। তো আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন ক্লাস আমরা ফার্স্ট সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার নিয়ে আমরা ডিটেল ডিসকাস করেছি। আজকে হচ্ছে আমরা ফোর্থ চ্যাপ্টার থেকে শুরু করলাম, ঠিক আছে। এই যে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার কি, আইন ও স্বাধীনতা। এটা কোন চ্যাপ্টারের মানে ক্লাস 11-এর, ঠিক আছে। তো তোমার কাছে কি বই আছে এখন, প্রিয়া?
ক্লাস 11 এর বই কি তোমার কাছে এখন রয়েছে সামনে? আচ্ছা নেই, তোমার কাছে আমি বললাম যে ক্লাস 11 12 এর বই জোগাড় করতে, তুমি কোনটা জোগাড় করেছো? কালকে আসবে, ও আচ্ছা আচ্ছা, মানে কি অনলাইনে অর্ডার দিয়েছো তাই? ক্লাস 11 12 এর বই। হুম, আচ্ছা আচ্ছা, 11 12 বাংলা মিডিয়ামের বই, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আসবে যখন তাহলে ওকে, তাহলে আমি এখানে টপিক নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো, তারপর সেগুলো নিয়ে কিন্তু তারপর তুমি আর বাকিগুলো তো তুমি আগেগুলো পেয়ে যাবে, ঠিক আছে, অ্যাপের মধ্যে, সেগুলো তুমি দেখে নিও, ঠিক আছে, টাইম নিয়ে। আর দেখো আমাদের ক্লাসগুলো কি করে মতন হবে নেক্সট ক্লাসগুলো, তো সেই জিনিসগুলো প্রথম থেকেই তোমাকে বোঝা দরকার, তাহলে সেই হিসাবে কিন্তু আমরা এগোবো। তো দেখো, যেহেতু টাইম আমাদের কম, আমি কিন্তু টপিক ধরে ধরে রিডিং পড়বো না বা ইয়ে করবো না, যে এই টপিকে এইভাবে আমি কিন্তু আমাদের এই ক্লাসগুলো হবে কি, তোমার অলরেডি কিন্তু সিলেবাস করা, তোমার অলরেডি তুমি এক্সাম দিয়েও দিয়েছো, ঠিক আছে, 11 ও 12 তোমার কমপ্লিট। আমাদের এখানে এই যে যে ক্লাসগুলো হবে, এই যে যে সেশন গুলো হবে, তো সেগুলো কোন স্টাইলে হবে, সেগুলো ধরো কিছু কিছু টপিক নিয়ে এক একটা চ্যাপ্টারে, যেগুলো মেইন মেইন জিনিসগুলো চ্যাপ্টারের মধ্যে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। আর তারপরে তোমার কাজ হবে হচ্ছে নেক্সট দিন আমি বলে দেবো যে এই চ্যাপ্টার গুলো থেকে তুমি পড়ে রাখবে, তো সেখানে সেই সেই টপিকে যেখানে কোনো বুঝতে প্রবলেম হচ্ছে বা কোনো কোশ্চেন আছে বা ডাউট আছে, বা বুঝতে পারছো না, এগুলো নিয়ে ডিসকাস করলে ভালো হয়, তো সেগুলো তুমি মাথায় টুকে রাখবে, আর নেক্সট দিন সেগুলো নিয়ে আমাকে বলবে যে স্যার আমি এই জায়গায় বুঝতে পারছি না, এই আমার প্রবলেম হচ্ছে, স্যার আমি নোট করব, এখন নেই। হ্যাঁ, নোট মানে দেখো যে যেগুলো বলছি তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তুমি পরবর্তীতে মনে রাখার জন্য তুমি রাখতে চাও সেগুলো রাখতে পারো। আমি কিন্তু কোনো হ্যান্ড নোটও দেবো না বা কোনো নোটও আমি দেবো না, ঠিক আছে, কিন্তু আমি যেগুলো বলছি তার মধ্যে যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেগুলো তোমার ফলো করতে হবে অবশ্যই, সেগুলো তুমি যদি মনে রাখতে পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমার মনে হয় আমি লিখে রাখবো, তুমি লিখে রাখো, কারণ এই জিনিসগুলো তুমি কন্টিনিউসলি ফিউচারে কাজে লাগবে খুব, ঠিক আছে। তো তার জন্য তুমি ভেবে দেখো যে তুমি লিখবে কি লিখবে না, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি দেখো স্কুলে যে স্টাইলে পড়ানো হতো আমি কিন্তু সেভাবে করাবো না, কারণ সেগুলো কমপ্লিট, তোমার 11 12 কিন্তু কমপ্লিট এখানে। এখানে হচ্ছে এন্ট্রান্স এক্সামের জন্য তোমাকে আমি প্রিপারেশন করা, ঠিক আছে, সেই জিনিসটা বুঝতে হবে। তার জন্য আমি বলছি যে আমি লাইন বাই লাইন, টপিক বাই টপিক ওই সময় কিন্তু রিডিং করবো না, টপিক ধরে ধরে আমরা ডিসকাস করবো, সেখানে যা যা তোমার বুঝতে প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে বলবে, নেক্সট দিন তুমি দাগিয়ে রাখবে যে স্যার এই জায়গায় আমার প্রবলেম আছে, এগুলো আমি বুঝতে পারছি না, এগুলো একটু ডিটেলসে ডিসকাস করবো। এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে। তারপরে তোমাদের হোম টাস্ক গুলো কি থাকবে? হোম টাস্ক হচ্ছে থাকবে, দেখবে প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে তুমি দেখো, এই দেখো যেরকম এটা চতুর্থ চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার কি দেখো, আইন ও স্বাধীনতা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আইন ও স্বাধীনতা, তো মানে হচ্ছে তোমার ল এন্ড লিবার্টি হচ্ছে ফোর্থ চ্যাপ্টার। তো এই ফোর্থ চ্যাপ্টার নিয়ে পুরো আমরা তখন ডিটেলসে ডিসকাস করবো। নেক্সট হবে কি, নেক্সট দেখো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কি আছে দেখো, এই যে অনুশীলনী রয়েছে, ঠিক আছে, অনুশীলনী, এই যে অনুশীলনী, তাই অনুশীলনীর মধ্যে তোমার যে এমসিকিউ টাইপের রয়েছে, যে মাল্টিপল চয়েস কোশ্চেন, তো তার মধ্যে মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে এগুলো হচ্ছে তুমি দেখে পড়বে, যে যে চ্যাপ্টার গুলো আমরা করছি, তো সেই সেই চ্যাপ্টার গুলো পুরো তুমি A to Z ডিটেলসে রিডিং করবে খুব ভালো করে, কয়েকবার কয়েকবার করবে ভালো করে। তারপরে যখন তুমি সেই জিনিসগুলো করছো, তো তারপরে এই যে যে এমসিকিউ গুলো থাকছে দেখালাম না, এই যে যে এমসিকিউ গুলো, এই এমসিকিউ গুলো করবে অ্যান্সার। তারপরে কি করবে, মানে অ্যান্সার করে খাতায় লিখবে, ঠিক আছে, অ্যান্সার করে খাতায় লিখবে। নেক্সট তারপর দেখবে অতিরিক্ত প্রশ্নাবলী, মানে তুমি এখানে শর্ট কোশ্চেন যেটা 1 মার্কের কোশ্চেন, এরপরে দেখবে ব্রড কোশ্চেন আছে, তো ব্রড কোশ্চেন মানে বড় মার্কের যেটা, বড় কোশ্চেন 8 মার্কের আছে সেটা করার দরকার নেই, 1 মার্কের যেগুলো কোশ্চেন গুলো আছে সেগুলো করবে, করে তো এবার বলতে পারো স্যার আমাদের তো অনলাইনে ক্লাস, তো এগুলো আমাকে পাঠাবে কি করে? তো এই যে যে যেগুলো কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো তুমি করছো, কোশ্চেন গুলো পরস্পর অ্যান্সার গুলো করছো, তারপর হচ্ছে খাতায় সেগুলো লিখছো, কোশ্চেনও লিখছো অ্যান্সারও লিখছো সেগুলো, তারপরে সেগুলো হয়ে যাচ্ছে ছবি তুলবে, মোবাইল দিয়ে ছবি তুলবে যে তোমার খাতায় এগুলো করা হয়ে গেছে, তারপর সেটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তারপরে আমি বলে দেবো যে কোন কোন জায়গায় কি কি প্রবলেম হচ্ছে বা কি কি তোমার করা দরকার। এমনি তো তুমি বই ধরো এই যে যে এমসিকিউ গুলো করছো, তুমি চ্যাপ্টার ওয়াইজ তুমি দেখে দেখে মানে করো, অ্যান্সার গুলো আমার এখানে দরকার, কারণ আলটিমেটলি অ্যান্সার তোমার মনে রাখা দরকার, তুমি দেখে দেখে করো, আমার কোনো দরকার কোনো প্রবলেম নেই, কিন্তু এই এমসিকিউ গুলো তুমি সব করো। এমসিকিউ গুলো মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, আর যে 1 নম্বরের কোশ্চেন যে শর্ট কোশ্চেন গুলো আছে, এগুলো তুমি এই যে প্রত্যেকটা কোশ্চেন ফার্স্টে লিখবে, তারপরে তার নিচে অ্যান্সার গুলো লিখবে, পুরো খাতায় গুলো লিখবে, তারপরে ওই যে যেটা বললাম মোবাইল দিয়ে ছবি তুলবে, সেই ছবি আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এই প্যাটার্নে তারপর আমি দেখে বলে দেবো যে হ্যাঁ এই জায়গায় প্রিয়া প্রবলেম হচ্ছে, এইভাবে এই জিনিসগুলো করতে হবে, ওকে। এই হচ্ছে হোম ট্যাক্স করার সিস্টেম আমাদের এখানে, যেহেতু আমাদের পুরোটাই অনলাইনে, তো তুমি সিস্টেম তো বুঝতে পেরেছো প্রিয়া, কোন কোন ভাবে হবে। হ্যাঁ, ঠিক আছে, তো এই জিনিসটা দরকার, কারণ এখানে হচ্ছে দেখো আমি হচ্ছে তোমাকে তোমাদের ডিকটেট করে দেবো যে ঠিক আছে যে এইভাবে এগো আর এইভাবে এগো না, এগোবে না,
তো এই জিনিসগুলো কিন্তু দেখিয়ে দেবো, আমি হচ্ছে গাইড করতে পারি, কিন্তু আলটিমেটলি হার্ড ওয়ার্ক করা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? সিস্টেম আমি দেখিয়ে দিতে পারি, প্রসিডিউর আমি বলে দিতে পারি, কিন্তু হার্ড ওয়ার্ক করা সম্পূর্ণ তোমার কাজ, কারণ এক্সামটা আমি দেবো না, তোমার গিয়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো তুমি যত বেশি পরিশ্রম করবে, হার্ড ওয়ার্ক করবে, তোমার সেখানে চান্স পাওয়ার চান্স তত বেশি হবে। আর যদি না করো, চান্স পাওয়ার কোনো ইয়ে নেই। তারপর তো বুঝতে পারছো, সিটের সংখ্যা শুনেই তো বুঝতে পারছো মানে কি অবস্থা হবে, ঠিক আছে? এখানে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা কন্টিনিউসলি তুমি যখন এগুলো মাথায় রাখবে, তখন তুমি মানে নিজের মধ্যে কিন্তু তুমি ইন্সপিরেশন আনতেই হবে, না হলে কিছু করার নেই, কারণ হাইপার লেভেলের টাফ কম্পিটিশন, বুঝতে পেরেছো? তো সেই জিনিসটা রয়েছে। তো এবার তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কোথায় পেয়ে যাবে? গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পেয়ে যাবে, তো সেগুলো দেখে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। তো সেই গুগল থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার গুলো ডাউনলোড করো, ঠিক আছে? গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার, ধরো আমি বললাম যে 2017 বা 2016। তো এই জিনিসগুলো তুমি ডাউনলোড করলে, ডাউনলোড করে তুমি ধরো তোমার বাড়িতে যদি প্রিন্টার থাকে, প্রিন্ট আউট করে নিলে, অথবা তুমি সাইবার ক্যাফেতে চলে গেলে, সেই কোশ্চেন গুলো প্রিন্ট আউট করে নিলে। তো এই জিনিসগুলো কেন, তুমি তাহলে ওই জিনিসগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে কি ধরনের জেনারেলি কোশ্চেন আসছে। তো সেটা কিন্তু তাহলে তুমি প্রিপারেশন তুমি করতে পারছো, ওইটা মানে ওই চ্যাপ্টার পড়ার সাথে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলো এসছে, তো আমাকে এইভাবে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু সেই হিসাবে কিন্তু ফলো করতে হবে তোমাকে অবশ্যই। বুঝতে পেরেছো প্রিয়া? কোন কোন ইয়ার বেশি দেখো, ওরকম কোনো ইয়ার কোনো ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট না, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো হচ্ছে তোমার দেখার জন্য, যে বোঝার জন্য যে কোন টাইপের জেনারেলি কোশ্চেন হয়। এখানে কোনো রিপিটেশন হয় না, ঠিক আছে? ওই যেটা বললাম, প্রিয়া স্কুলের কথা ভুলে যাও। স্কুলে ধরো আমরা কোনো সাজেশন করেছি যে ও ঠিক আছে 18 সালে এই কোশ্চেন এসছে, তার মানে এই কটা বাদ দিয়ে বাকিগুলো কর, ওখান থেকে কোশ্চেন আসবে। এন্ট্রান্স এক্সামে ওরকম কিছু হয় না। এন্ট্রান্স এক্সামে কোনো সাবজেকশন নেই, কোনো সিস্টেম নেই। এন্ট্রান্স এক্সামে হোল সিলেবাস তোমার A to Z ক্রিস্টাল ক্লিয়ারলি তোমার ডিটেলসে পড়তে হবে, এবং সে সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, কারণ কোথা থেকে কোশ্চেন হবে কি আসবে না কেউ জানে না। আর এটা কোশ্চেন কিন্তু তোমাকে নাম্বার দেওয়ার জন্য না, এন্ট্রান্স এক্সাম কিসের জন্য? তোমাকে বাতিল করার জন্য, ঠিক আছে? তাই না? সিট হচ্ছে তোমার 25টা, তো কত হাজার হাজার এক্সাম দিচ্ছে, তো তার মানে কি বাকিগুলোকে বাতিল করে দিচ্ছে, তার মধ্যে যারা বেস্ট তারাই এখানে চান্স পাবে। বুঝতে পেরেছো কথা? তো এই জন্য তার তোমার বেস্টের জন্য সেই হিসাবে তোমার প্রিপারেশন নিতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার রেগুলার মাথায় রাখতে হবে। আমি এই জিনিসগুলো দেখো বারবার প্রত্যেকদিন বলবো না, আমি তোমার যেহেতু প্রথম দিন, তার জন্য কিন্তু আমি এগুলো তোমার আইডিয়াটা ক্লিয়ার করে দিচ্ছি যে তোমার কোন স্টাইলে এগোতে হবে সামনে, কারণ যার সামনে যে কদিন আছে, ঠিক আছে? বা তুমি যদি সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এক্সামের প্রিপারেশন দাও, মানে এর মধ্যেও কিন্তু হয়ে যাচ্ছে, তুমি এই প্রিপারেশনই হয়ে যাবে। তো সেটাও তুমি দিতে পারো, যে ধরো তুমি এখানে কলকাতায় এসে তুমি দিল্লিতেও পড়তে চাও, দিল্লিতেও বিভিন্ন নামকরা ইউনিভার্সিটি আছে, ধরো তুমি BHU তে পড়তে চাও, ঠিক আছে, মাইনর ইন্ডিয়া ইউনিভার্সিটি ওখানে। তো সেখান থেকে তুমি যদি চাও সেই হিসাবে তুমি এন্ট্রান্সটাও দিতে পারো, CUET এর এন্ট্রান্স, মানে কমন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা যেটা তুমি যদি দেওয়ার ইচ্ছা থাকে, তেমন কিন্তু 22 তারিখের মধ্যে কিন্তু লাস্ট ডেট, তো তার আগে কিন্তু ফর্ম ফিল আপ করে নিও, ঠিক আছে? তো ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, তার জন্য আমি তোমাকে ফার্স্ট দিন যেহেতু আমি বলেও দিলাম। তো এই জিনিসগুলো রয়েছে, কারণ দেখো সবসময় রাখা মানে জিনিসটা ব্রড ওয়েতে রাখতে হবে তোমার সবকিছু, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি যখন সুযোগগুলো খোলা রাখবে, তখন তুমি দেখবে যখন বড় জায়গাতে যাবে, সারা দেশের বেস্ট স্টুডেন্টরা তোমার পাশে রয়েছে, তোমার পাশে একজন দেখতে পারবে, তোমার পাশে একজন রয়েছে ধরো লাদাখ থেকে, তোমার এই এই যে ডান দিকে একজন লাদাখ থেকে, একজন অরুণাচল প্রদেশ থেকে, নিজের একজন গুজরাট থেকে, মানে তোমার সামনের জন গুজরাট থেকে, তারপর একজন পাঞ্জাব থেকে। তো এই জিনিসগুলো তুমি যখন এরকম হাইপার এলিট কলেজে পড়তে পারবে, তো তুমি সেই অ্যাটমসফিয়ারটা, সেই ভাইবটা তুমি পাবে। তো সেটা অন্যরকম ইন্সপায়ারিং না? তুমি দেখবে, তো সেই দিনে তুমি নিজেকে ট্রান্সফর্ম হতে খুব সুবিধা হবে। তো যেরকম বলে না, তো তুমি যদি 5টা ভিখারির সাথে ঘোরো, তাহলে তুমি 6 নম্বর ভিখারি হবে। আর বা তুমি যদি 5টা বিজনেসম্যানের সাথে তুমি ঘোরো, তাহলে 6 নম্বর বিজনেসম্যান তুমি হবে। তো এটা এখন তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কার সাথে ঘুরবে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে তুমি কাদের সাথে টাইমটা দিচ্ছ তাদের পেছনে, তো সেটা কিন্তু তোমার ফিউচারে গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ যে টাইমটা ধরো আজকে চলে যাচ্ছে, এটা কিন্তু নেক্সট টাইম আসবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো কিন্তু সেই হিসাবে মাথায় রেখে কিন্তু এগোনো দরকার, না হলে কিন্তু প্রবলেম। আর তুমি তোমার ফিউচারের জন্য করছো এখানে, ধরো তুমি এইসব ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে, ধরো একসাথে তুমি BA MA PhD ও করে বেরোতে পারছো। মানে যদি তোমার ইচ্ছা নেই ওখানে, ঠিক আছে, UPSC এক্সাম দেওয়া তোমার ইচ্ছা, খুবই ভালো বিষয়। তাহলে কিন্তু গ্রাজুয়েশন দিয়ে কিন্তু তুমি এন্ট্রান্স এক্সাম মানে UPSC এক্সাম দিয়ে IAS বা IPS হতে পারছো, ঠিক আছে? তো সেটা কিন্তু বিশাল একটা স্টেপ। আর এখান থেকে ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়তে পারলে সেটা আরো খুব বেস্ট জায়গা, তাই না? তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো এই জিনিসগুলো দেখো, তোমার যে ফিউচার ডিসিশনের উপর সবকিছু ডিপেন্ড করে, যে কোন জায়গা থেকে কি করছো। তো সেই সুযোগ সুবিধা কিন্তু দেখো, সিম্পল ওয়েতে বলছি, তুমি তোমার বাড়ি আশেপাশে কলেজে কিন্তু সেই রকম সুযোগ সুবিধা তুমি সিম্পলি পাবে না। দেখো শুনতে যেরকমই শোনো, কিন্তু এটা কিন্তু রিয়েলিটি, তাই না? সেটা তুমিও জানো, সবাই জানে।
তো তার জন্য তোমার ফিউচার গড়ার জন্য যত বেস্ট জায়গায় তুমি যেতে পারো আলটিমেটলি, সেটা তোমার সেই হিসেবে করতে হবে, তাই না? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা খুবই দরকার। তো যতটাই তোমার ফোকাস থাকবে এইসব কাজে, তো তখন কিন্তু তোমার সেই হিসাবে এগোতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথম থেকেই কিন্তু এইভাবে এগোনো দরকার। তো দেখো, আমি তোমার সামনের নেক্সট কয়েক মাস বা নেক্সট কয়েক বছরের কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার পিকচার তোমার সামনে তুলে ধরলাম। তো সেই হিসাবে কিন্তু এখন তোমার প্রিপারেশন নিয়ে কিন্তু এগোনো দরকার। ঠিক আছে? আর দেখো, কখনো এরকম হীনমন্যতা ভাবে না যে আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি বা এরকম আমাকে কম নাম্বার দেবে বা আমি কম পারি অন্যদের থেকে, এরকম কিন্তু কিছু না। সবাই জিরো থেকে স্টার্ট করে, তারপরে এগোয়, সেটা আমি পারবো। এরকম নিজেকে হেয় করার কোনো ব্যাপার নেই বা কম ভাবার কোনো ব্যাপার নেই। তো এরকম অনেকে ভাবতে পারো যে আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, ইংলিশ মিডিয়াম থেকে পড়েছি, ও ভালো স্টুডেন্ট বা কি, এসব কিছু না। সেম জিনিস, তুমি যা পড়েছো ওইটাই পড়েছে, খালি তুমি বাংলা ল্যাঙ্গুয়েজে পড়ছো, ইংলিশে পড়ছো, আর কিছু না। কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু সবসময় এরকম নিজের পজিটিভ অ্যাটিটিউড রাখা খুবই দরকার। বা নিজেকে কখনো কম ভাবো না, আমি মনে রাখতে হবে যে আমি বেস্ট। তো আমি বেস্ট ভাবতে ভাবতে এরকম যেন অ্যারোগেন্ট না হয়ে যাও, সেটা আবার মাথায় রাখতে হবে। কিন্তু তুমি সবসময় কনফিডেন্স রাখতে হবে নিজের মধ্যে, যে কোনো সিচুয়েশনের জন্য। তাহলে কিন্তু সামনের দিকে এগোতে সুবিধা হবে। ঠিক আছে? প্রিয়া, বুঝতে পারছো আমি কি বলছি? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। এবং এটা তোমার খালি নেক্সট মানে এন্ট্রান্স এক্সাম না, বড় পরের জন্য কিন্তু কাজে দেবে খুব। ঠিক আছে? তো এই জিনিসটা করো। আর তোমাদের বাড়ি খুবই সুন্দর জায়গায়, দার্জিলিং খুবই সুন্দর জায়গা, যেগুলো আমি প্রচুর ফটো দেখেছি। আমার অনেক বন্ধুরাও ছিল আমার কলেজের ওখানে। ঠিক আছে, যেহেতু আমার ওখানে প্রেসিডেন্সি কলেজ ছিল, তো সেই হিসেবে আমার প্রচুর বন্ধুরা ওখানকার ছিল। ঠিক আছে, তো খুব দারুণ জায়গা ওখানে, যেটা আমি দেখেছি। খাবার গুলো ভালো, খুব সুন্দর সুন্দর। তো সেগুলো আছে, যেটা মোমো, দার্জিলিং এর মোমো জাস্ট অন্য লেভেলের। যদি এখানে যেগুলো পাওয়া যায় না যদিও, কিন্তু মানে ওই কোয়ালিটি হয় না, মানে ওই নামে চলে কিন্তু। ওই যেরকম না, যে ধরো এখানে হচ্ছে চলে, ধরো ওই যে জয়নগরের অরিজিনাল মোয়া, আর তোমার বাড়ির পাশে যে মোয়া বানায় সেও বলে আমার জয়নগরের মোয়া, তো সেরকম ব্যাপার। তো ওখানে যেটা আমি শুনেছি, খুব সুন্দর মোমো খেতে হয় ওখানটায়। তো সেই জিনিসটা রয়েছে। ওকে, ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। আর দেখো, যেটা বলছি, ওকে, ক্লাস 11 12 দুটোই কিন্তু তোমার এ করতে ফলো করতে হবে, কিন্তু মেইন ফোকাস দেবে তুমি কিন্তু ক্লাস 12। আর রুটিন সেই হিসাবে পড়া শুরু করো। যেইগুলো বলছি এইভাবে কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে? আর দেখো, বাড়ির লোককে ইমপ্রেস করার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ না, তুমি তোমার নিজের জন্য প্রিপারেশন নিচ্ছ। এই জিনিসটা মাথায় রাখবে। তো তুমি সিইউটির এক্সাম গুলোও দিতে পারো, তো সেই হিসাবে কোনো প্রবলেম নেই করো, মানে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার জন্য। দেখো, সব জিনিসে তোমার নিজের ফোকাস থাকতে হবে, যে যেখানে আমি দেওয়া সিইউটি কিন্তু তুমি বাংলাতেই দিতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো ওই যেটা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স যেটা, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা তোমার দরকার খুব। ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, আর কি বলার আছে? ওকে, তো দেখো, এবার তুমি বলো, তোমার যদি কোনো কোয়ারি থাকে বলো, বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে। তো আমি মোটামুটি সবই বলে দিলাম। তো এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে চ্যাপ্টারের দিকে এগোবো। যদি কোনো ডাউট থাকে বা কোনো কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে, সেগুলো বলো। আর কালকে তো তোমার বলে বই এসে যাচ্ছে, তার মানে নেক্সট দিন যখন আমাদের ক্লাস হবে, তখন তোমার তো নিশ্চয়ই বই চলে আসবে। আর দেখো, যে কয়দিন কালকে যেহেতু বই চলে আসবে, আমাদের গত কয়েকদিন যে ক্লাসগুলো হয়েছে, তো সেগুলো তুমি দেখো, আর সেগুলো কিন্তু প্র্যাকটিস করা শুরু করো অলরেডি। ঠিক আছে? স্যার, এক্সাম প্যাটার্ন ইংলিশ? না, এক্সাম প্যাটার্ন দুটোতেই, বাংলা ইংলিশ দুটোতেই দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। কোশ্চেন দেখো, কোশ্চেন লেখা তোমার ইংলিশেও থাকবে আবার বাংলাতেও থাকবে, বা যে কোনো একটা থাকতে পারে, কিন্তু অ্যান্সার তুমি বাংলাতে দিতে পারো, নো প্রবলেম। কারণ ওখানে দেওয়াই থাকে অ্যান্সারে, কোশ্চেন দেওয়া থাকে যে অ্যান্সার ক্যান বি রিটেন অন বেঙ্গলি অর ইংলিশ। বুঝতে পেরেছো? তো তার জন্য ওইটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই। তুমি কোনো একটা জিনিস টপিকটা খুব ভালো করে বোঝো, সেই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেই জিনিসগুলো ডাটাগুলো মনে রাখো, মেইন মেইন যে জিনিসগুলো। তাহলে যে টাইপেরই কোশ্চেন আসুক, এমসিকিউ আসুক বা ব্রড আসুক, তুমি তাহলে অ্যান্সার করতে পারবে টু দা পয়েন্টে। তাহলে নাম্বারটা বেশি আসবে। ঠিক আছে? আর যেহেতু বললাম সিট খুব কম, তো তার জন্য কতটা সেগুলো ক্রুশিয়াল সেই জিনিসটা ভাবো, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আর কোনো কোয়ারি আছে বলো, তাহলে আমরা এরপরে আমরা চ্যাপ্টার অনুযায়ী ঢুকবো। আর কি কোশ্চেন বা কনফিউশন আছে, বা যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার, রেজাল্ট ছাড়া এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবো? হ্যাঁ, রেজাল্ট ছাড়াই মনে হয় তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে মনে হয় সেটাই শুরুই হবে, সেটাই মনে হয় হবে। কারণ এক্সাম তো দেখো মোটামুটি এখন অলরেডি তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু লেট করছে, এটা আমরা দেখতে পাচ্ছি যেটা। কিন্তু তারপরেও এখন মানে বেসিক্যালি আমাদের ওয়েট করা ছাড়া তো কিছু করার নেই। তো তার জন্য মনে হয় তোমার রেজাল্ট দেওয়ার আগেই তোমার ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? এখন কবে থেকে আছে, কোনো ধরনের কোনো আপডেট তো এখনো আসেনি ওয়েবসাইটে। এক্সাম দিতেই পারবো, হ্যাঁ হ্যাঁ, সেটাই।
তুমি এমনি প্রেসিডেন্সি ওয়েবসাইট দেখেছো? তুমি প্রেসিডেন্সি বা যাদবপুরের কোনো কি আপডেট এসছে ফর্ম ফিল আপে? আর দেখো বিভিন্ন জায়গায় অনেকেই কিন্তু অনেক কিছু বলতে পারে, তুমি ডাইরেক্ট যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে দেখবে যে সেখানে কি আপডেট আসছে। যে ধরো যাদবপুর ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ডাইরেক্ট চলে গেলে ওইখানে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে যদি কোনো ওখানে এন্ট্রান্স এক্সাম রিলেটেড কোনো নতুন জিনিস থাকে। অথবা ধরো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডট এসি ডট ইউ, এটা লিখে সার্চ করে হচ্ছে তুমি প্রেসিডেন্সি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তো সেখানে যদি কোনো আপডেট থাকে সেখানে কিন্তু তুমি ডাইরেক্ট এখানে পেয়ে যাবে। তো এটা কিন্তু সবসময় অথেন্টিক ওয়েবসাইটে দেখবে, যে কে কি বলুক তাতে তোমার কোনো যায় আসে না। অথেন্টিক ওয়েবসাইটে কি কি আসছে সেটাই কিন্তু ফলো করবে, কারণ ওটাই হচ্ছে তোমার অরিজিনাল জিনিস। অন্যান্য কে কি বলুক তাতে কোনো যায় আসে না, ঠিক আছে? আর ওটাই কিন্তু ফলো করতে হবে। ওটাই দেখলে ডিটেলস তুমি পেয়ে যাবে যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কবে কি বৃত্তান্ত, সবকিছু। ঠিক আছে? আর তুমি তাহলে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও, তুমি তাহলে সেই সেই হিসাবে কিন্তু প্রিপারেশন নিতে পারো, সিইউটিও তুমি দিতে পারো সেই হিসাবে, তাহলে কিন্তু সুবিধা হবে তোমার আলটিমেটলি। ওকে, তো দেখো এটা নিয়ে মোটামুটি আমরা পুরো ডিটেলস এগুলো বলে দিলাম। তো এইবার হচ্ছে আমরা চ্যাপ্টার অনুযায়ী ঢুকবো আস্তে আস্তে। তো চ্যাপ্টারের মধ্যে আস্তে আস্তে যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার। তো আমরা ফার্স্ট দিন চ্যাপ্টার নিয়ে আগের সেশন গুলোতে আমরা মোটামুটি করেছি, ঠিক আছে? তো এবার হচ্ছে চ্যাপ্টার 4 থেকে যাবো আমরা ক্লাস 11-এ, ঠিক আছে? তো চতুর্থ চ্যাপ্টার কি? চতুর্থ চ্যাপ্টার দেখো হচ্ছে আইন ও স্বাধীনতা। ঠিক আছে, মানে কি ল আর লিবার্টি। আইন মানে কি? আইন মানে হচ্ছে তোমার ল, মানে ইংলিশ টার্মটা, আর লিবার্টি মানে কি স্বাধীনতা। ঠিক আছে? তো এই দুটো জিনিস নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা রয়েছে। তো এখানে দেখো আমি কিন্তু লাইন বাই লাইন যেটা বলবো, একটা একটা টপিক নিয়ে বলবো যে এখান থেকে কি কি জিনিস তোমার মাথায় অবশ্যই রাখা দরকার। তো সেই জিনিসগুলো কি? তোমার ধরো যে টাইপের কোশ্চেন আসুক এখানে, এখানে মেইন ফোকাস হচ্ছে তোমার এক্সাম পাস করা। ঠিক আছে? তুমি সাবজেক্ট সম্পর্কে জানো, ডিটেলসে কোশ্চেন করেছো তুমি, ভালো কথা। এখানে হচ্ছে তোমার এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে হবে। তো এখানে তোমার দেখো যে জিনিসটা মনে রাখতে হবে, যে এখন তো তোমার সংজ্ঞা লিখতে আসবে না, তোমার এক একটা ধরো সিচুয়েশন বেসড কোশ্চেন আসলো। ধরো একটা সিচুয়েশন দিয়ে দিল, তো এই সিচুয়েশন অনুযায়ী তোমার হচ্ছে কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। ঠিক আছে? ধরো এরকম দিয়ে দিল যে একটা কোটেশন দিয়ে দিল, যে এই কোটেশনটা কোন পলিটিক্যাল থিঙ্কার বলেছে, চারটে অপশন নিচে দিয়ে দিল। তো তুমি যদি, এখানে তো কোনো বানানোর সিন নেই, হয় তুমি জানো নয় জানো না, হয় জানলে তুমি নাম্বার পাবে 2, আর যদি না পাও মাইনাস খাবে, সোজা হিসেব। তো তার জন্য কিন্তু এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এইবার দেখো ফার্স্টে যেটা রয়েছে তোমার ডেফিনেশন অফ ল, মানে আইনের সংজ্ঞা। তো আইনের বিভিন্ন ভাবে বিভক্ত, ডিফারেন্সিয়েট করা যায় বা বলা যায় যে আইন কি কিভাবে হয়ে থাকে। ঠিক আছে? তো রাষ্ট্রবিজ্ঞানের সাথে তোমার, রাষ্ট্রবিজ্ঞান সাধারণত সংকীর্ণ অর্থে আইন ব্যবহার করা হয়ে থাকে বলা হয়, বা অন্যান্য অর্থেও কিন্তু যে রাষ্ট্রীয় আইন নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে? তো অস্টিনের মতে আইন হচ্ছে তোমার সার্বভৌম নির্দেশ। ঠিক আছে? সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যে সকল টার্মস এন্ড কন্ডিশন ফলো করা উচিত সেগুলো হচ্ছে তোমার আইন হিসেবে দেখা হয়ে থাকে। তো এটা কে বলছে? অস্টিন। ঠিক আছে? যেরকম উনি একজন কি পলিটিক্যাল থিঙ্কার। তো এই ধরনের কিন্তু অনেক সময় কোশ্চেন আসতে পারে যে অস্টিন কি বলেছে তোমার আইন, ল, মানে অপশন গুলো নিচে দিয়ে দিল। তো এইভাবে কিন্তু টু দা পয়েন্টে তোমার মাথায় রাখা দরকার। ঠিক আছে? কোন পলিটিক্যাল থিঙ্কার কি বলেছে সেই মেইন আইডিয়া গুলো। ঠিক আছে? মানে ধরো যদি কোটেশন থাকে তো সেই হিসাবে, তো তার জন্য কিন্তু তুমি এভাবে এরকম মার্ক করে করে পড়বে, বুঝতে পারছো? এই দেখো এই যেরকম হাইলাইট করা রয়েছে বা মার্ক করে পড়লে, রিডিং যখন পড়ছো তুমি তো নিজে পড়তে পড়তে বুঝতে পারছো যে কোন জিনিসটা তোমার ইম্পর্ট্যান্ট আছে, বা জেনারেলি এই টাইপের কোশ্চেন আসছে। তো এইভাবে কিন্তু ও করতে হবে রেগুলার। বুঝতে পারছো প্রিয়া? আচ্ছা, কোনো কি ডাউট থাকে, যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে কিন্তু আমাকে করবে, বা এটা বুঝতে পারছি না স্যার, বা এটা কি বলছেন আপনি, বা এটা কি অন্যরকম, বা এরকম তোমার যদি কোনো, একদম কিন্তু ফ্রিলি করো, পুরো ফ্র্যাঙ্কলি করবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? কোনো ভাবাভাবির সিন নেই। তোমার প্রবলেম হচ্ছে তুমি সাথে সাথে জিজ্ঞেস করবে, বা কনফিউশন হচ্ছে, বা কোনো কোয়ারি আছে। ঠিক আছে? বুঝতে পেরেছো প্রিয়া? তোমার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি খালি ধরো কন্টিনিউসলি করেই গেলাম, তুমি কোনো কোশ্চেন করলে না, তাহলে কিন্তু সেটা কোনো মানে হয় না, তাই না? তোমার ডাউট থাকতে পারে, তো সেগুলো বলবে, সেখানে আমরা সেই ডাউট ক্লিয়ার করবো আস্তে আস্তে। তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে, যে তখন আমি বুঝতে পারবো যে না, হ্যাঁ প্রিয়া ঠিকঠাক বুঝতে পারছে, বা কোনো প্রবলেম হচ্ছে না ওর। তো এই জিনিসগুলো কিন্তু দরকার, উভয়ে কিন্তু সেই কানেকশনটা সেইভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা, না না, আমি বলছি ওভারঅল আর কি। ঠিক আছে? মানে যেইভাবে তোমার আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে সামনের দিকে এগোবে। ঠিক আছে? তো এই জিনিসটা গেল। তো এই যে আইন হচ্ছে তোমার সার্বভৌমের নির্দেশ, এটা তোমার জন অস্টিন বলছে। তো এইখানে দেখো আরো একজন তোমার যে মোস্ট পলিটিক্যাল ইম্পর্টেন্ট পলিটিক্যাল থিঙ্কার তোমার আছে কি, বার্কার। তো বার্কারের মত অনুসারে আদর্শ আইনের মধ্যে বৈধতা এবং নৈতিক মূল্য থাকা দরকার। ঠিক আছে? মানে বৈধতা লিগালি থাকতে হবে, এবং হচ্ছে নৈতিক মূল্য মানে, নৈতিক মূল্য মানে কি দেখো, ভ্যালু ভ্যালু অ্যাডেড থাকবে সেই সব টপিকে বা সেই বিষয়ে। তো এই জিনিসটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এখানে দেখো আইনের প্রকৃতি বা নেচার অফ ল সম্পর্কে বলা হচ্ছে, যে নেচার অফ ল কি জিনিস। তো নেচার অফ ল সম্পর্কে তোমার মানব সমাজের দর্পণ। ঠিক আছে? মানব সমাজ বা মানুষের কি কোন কোন ভাবে এগোনো উচিত, বা কোন কোন ভাবে কোন কোন টার্মস এন্ড কন্ডিশন ফলো করা উচিত, তাহলে সেই জীবন সুখী থাকবে বা প্রোগ্রেস আসবে তার জীবনে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু এর সাথে অনেকটা রিলেটেড রয়েছে।
তারপর হচ্ছে তোমার কিছু কিছু জিনিস যে কি কি টার্মস এন্ড কন্ডিশন ফলো করতে হবে, যে ধরো রাষ্ট্রের যেসবগুলো আইন আছে সেগুলো তাকে ফলো করতে হবে, দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের স্টেপ যদি তার নিতে হয় সেগুলো সে নেবে। তো এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে চলে আসে পরপর। এরপর দেখো প্রত্যেকটা জিনিস যেটা আছে আমাদের মার্ক্সীয় কনসেপ্ট আসে, মানে কার্ল মার্ক্সের সেই হিসাবে তোমার কি কনসেপ্ট রয়েছে এই বিষয়ে, যে মার্ক্সীয় ধারণা অনুসারে অর্থনৈতিক দিক থেকে প্রতিপত্তিশালী শ্রেণী হচ্ছে সমাজে রাজনৈতিক ক্ষমতা দখল করে, মানে যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী তারাই হচ্ছে তোমার কিন্তু পলিটিক্যাল পাওয়ারে নিজেরাই সেটা গ্রহণ করে নেয় এবং তারাই কিন্তু সেই হিসেবে সব কন্ট্রোল করে এইভাবে এগোতে থাকে। ঠিক আছে, মানে যাদের মানি পাওয়ার আছে তারাই হচ্ছে সবকিছু কন্ট্রোল করে। তো এটাই হচ্ছে তোমার কে বলছে, কার্ল মার্কসের সেই হিসেবে বলছে। তো প্রত্যেকটা কনসেপ্টে আমরা জানি পলিটিক্যাল সায়েন্সে ধরো জেনারেলি কোন কোন জিনিসগুলো বলছে, আর মার্কসীয় কনসেপ্টে কি কি রয়েছে সেই জিনিসগুলো। তো এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখা দরকার। ঠিক আছে, একদম টু দা পয়েন্টে রাখলে তুমি যেন ওভারঅল দেখে বুঝতে পারো যে হ্যাঁ এটা কার্ল মার্কস বলছে। এই যে যে একটা কোটেশন দেওয়া মানে ধরো একটা দেওয়া থাকলো কোটেশন, এটা কে বলেছে, তোমার নিচে চারটে অপশন থাকলো, যে কার্ল মার্কস বলেছেন, তারপরে হবস বলেছেন, রুশো বলেছো, যে বা মন্তেস্কু বলেছে। ঠিক আছে, তো সেই হিসেবে তুমি যেন ডাইরেক্ট করতে পারো যে হ্যাঁ এটা হচ্ছে কার্ল মার্কস বলেছে। তো এইভাবে হচ্ছে তোমার প্রিপারেশনটা এমন হওয়া দরকার। ঠিক আছে, যে তুমি সেটা দেখেই একদম একবারে তুমি বুঝতে পারছো হ্যাঁ এটা হচ্ছে কার্ল মার্কস বলেছে। তো এটা বারবার বারবার কন্টিনিউয়াসলি পড়ার পরে এবং সেগুলো নিয়ে অনুধাবন করার পরে সেই জিনিসটা হয়েছে। ঠিক আছে, মানে সেই জিনিসটা হবে। বুঝতে পেরেছো? তো এই ব্যাপারটা গেল। তো এরপর দেখো স্যাংশন অন ল, মানে আইনের অনুমোদন সম্পর্কে এখানে বলা হচ্ছে যে কোন কোন স্টাইলে তোমার আইন অনুসারে চলতে হবে, এবং সেই জিনিসগুলো যদি কেউ আইন ভঙ্গ করে তো তার কাছে তাকে দণ্ড প্রদান করা হবে। তো সে যে 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 টাইপের সে মানে কাজ খারাপ করছে তো তার উপর হিসেবে তাকে দণ্ড দেওয়া হবে, সেই জিনিসগুলো বলা হচ্ছে। তো এখানে দেখো বিভিন্ন পলিটিক্যাল থিঙ্কার কি কি বলছে সেই সবগুলো স্টেপ গুলো রয়েছে, যে ল আর মোরালিটি। ল মানে হচ্ছে আইন, তো এবার হচ্ছে তোমার মোরালিটি মানে কি নৈতিকতা, যে কোনো জিনিস নৈতিক কিনা অনৈতিক বা অনৈতিক কিনা বা অনৈতিক কিনা। আর যখন কোনো জিনিস অনৈতিক কেউ কাজ করছে তো তখন সেই হিসেবে তার আগে চেষ্টা মনে হবে। তার আমরা সবসময় যে নৈতিকতা মেনে কাজ চলতে পারি বা সেটা চলি সেটাও কিন্তু না। তো টাইম অনুসারে এগুলো আমাদের অনেক সময় চেঞ্জও হয়। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এখানে বেশি এমফাসিস করা হয়েছে। যেরকম দেখো এখানে উদাহরণ দিয়েছে যে প্রাচীনকালে আইন ও নৈতিক বিধিবিধানের মধ্যে কোনো পার্থক্য করা হতো না। ঠিক আছে, প্লেটো অ্যারিস্টটলের আমলে আইনসমূহ নীতিশাস্ত্রের উপর নির্ভরশীল ছিল। দেখো এই যে টপিকটা নিয়ে এগুলো নিয়ে আমরা বলছি, এটা কত পেজ রয়েছে, 67 পেজে। তো এই সময় তুমি যখন আমাদের সেশনটা পরবর্তীতে তুমি দেখবে, পেজ খুলে এই চ্যাপ্টারটা খুলে দেখলে সাথে সাথে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে স্যার এই জিনিসগুলো বলেছে এটার মানে। ঠিক আছে, যাতে ওভারঅল তোমার সেই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এই জিনিসটা কিন্তু খুবই দরকার। ঠিক আছে, যেরকম দেখো ওই প্যারাতেই রয়েছে যে সম্রাট অশোক কি বলেছেন এই বিষয়ে, এই যে এখানে রয়েছে দেখো। সম্রাট অশোক বলেছে যে সম্রাট অশোক প্রজা সাধারণের নৈতিক জীবনের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ নীতিবাক্যগুলিকে শিলালিপির মাধ্যমে তিনি প্রচার করেছিলেন। ঠিক আছে, এবং এগুলো প্রয়োগের ব্যাপারে নজর রাখার জন্য ধর্ম মহাপাত্র নামে উনি এক শ্রেণী কিন্তু লোক ঠিক করেছিলেন। ঠিক আছে, তো সেই জিনিসটা বলা হচ্ছে। ধর্ম মহাপাত্র নামে এক শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেন। তো এটা হচ্ছে আমাদের দেশে গেল। এবার যদি আমরা একটু বিদেশে যাই, এবার তার মধ্যে ইটালিতে যদি যাই আমরা, যে 16 শতাব্দীতে মানে 16 দশকের দিকে ইটালির চিন্তানায়ক মেকিয়াভেলি। ঠিক আছে, তো মেকিয়াভেলি হচ্ছে প্রথম রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব মুক্ত করেন এবং বাস্তববোধের উপর প্রশাসনকে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, তো এখানে মেকিয়াভেলি কনসেপ্টটা হিসেবে বলা হচ্ছে যে মেকিয়াভেলি কি বলছেন। এরপর দেখো যে আইন ও নৈতিক বিধানের মধ্যে কি কি পার্থক্য আছে, যে কোনটা হচ্ছে আইন মানে ল, আর মোরালিটি কি, এইটার মধ্যে কি কি পার্থক্য সেগুলো বলছে। যে বিষয়বস্তু এবং এখতিয়ারগতদের মধ্যে পার্থক্য রয়েছে বিভিন্ন, তারপর অনুমোদনগত মানদণ্ডের পার্থক্য রয়েছে। ঠিক আছে, তারপরে রাষ্ট্রের স্বার্থের পরিপ্রেক্ষিতে কোনটা, মানে রাষ্ট্রের স্বার্থের জন্য আলটিমেটলি কোনটা ঠিক আর কোনটা ভুল, বা কোনটা ফলো করা উচিত আর কোনটা ফলো করা উচিত না, এই জিনিসগুলো নিয়েও কিন্তু তোমার এখানে বলা হয়েছে ডিটেলসে। ঠিক আছে, তারপরে দেখো যে আইন এবং নৈতিক বিধানের মধ্যে কি ঘনিষ্ঠ সম্পর্ক সেটাও তোমার এখানে রয়েছে। যে আইন নীতিবোধকে প্রভাবিত করে, যে রাষ্ট্রীয় আইন ও নৈতিক বিধান উভয়ই কিন্তু উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু এবং সুসংবদ্ধ এবং শান্তিপূর্ণভাবে সমাজ জীবন চালানো। ঠিক আছে, মানে আলটিমেটলি প্রোগ্রেস, এইটা হচ্ছে আলটিমেটলি এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো যে টপিকটা আছে তোমার সোর্সেস অফ ল, মানে কি, যে আইনের তোমার সোর্স গুলো কি, মানে কোথা থেকে উৎপত্তি হচ্ছে, উৎপত্তিটা কি। তো সেই হিসাবে এখানে বলা হচ্ছে যে আইন কোন কোন ব্যাপারে তোমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কোথা থেকে এগুলো আসে। তো সেগুলো আসে হচ্ছে তোমার প্রথা থেকে, যে আমরা যে প্রথা মানে কি, কাস্টম, মানে কোনো একটা জায়গায় বা কোনো একটা রাষ্ট্রে কি কি তোমার ল রয়েছে, সেটা তোমার কাস্টমের উপর ডিপেন্ড করে কোন কোন জায়গায়, মানে প্রথা যেগুলো কি কি প্রথা আমরা পালন করে থাকি। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে যেটা রয়েছে যে বিভিন্ন কিন্তু আমরা
প্রথা পালন করি, ঠিক আছে, বিভিন্ন কালচারের মধ্যে। তো সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে রয়েছে পরপর, ঠিক আছে, যে কি কি আমরা ফলো করি। তো এই জিনিসটা গেল। তো এটা আসছে। তারপরে তোমার ধরো রিলিজিয়ান, যে রিলিজিয়ানে কিন্তু আমরা ফলো করছি, যে কোন কোন এক একজন লোকেরা এক একজন রিলিজিয়ান ফলো করে। তো তারপরে সেই হিসাবে কিন্তু আমরা একসাথে সুনির্দিষ্ট হয়ে বাস করি। আমাদের ভারতে কিন্তু কত রিলিজিয়ানের লোক রয়েছে, তারা কিন্তু আমরা একসাথে বাস করি। তো সেই জিনিসটা রয়েছে, যে আইনের উৎস কিন্তু এটা রয়েছে। সেখান থেকে কিন্তু আমরা বহু জিনিস কিন্তু নিয়ে সেইখান সেগুলো আমরা আইনের সাথে ইনক্লুড করে কিন্তু ব্যবহার করতে থাকি। এরপরে দেখো বিচারালয়ের সিদ্ধান্ত, মানে জুডিশিয়ালি যে যে কোনো প্রবলেম কেউ করছে, তো জুডিশিয়াল থেকে কিন্তু জুডিশিয়াল স্টেপ নেওয়া হয়। ওই যে ধরো হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্টে বিভিন্ন ধরনের কোনো প্রবলেম থাকছে, সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে এবং সেই হিসাবে কেসের মাধ্যমে কিন্তু তার এগেনস্টে কিন্তু সেই হিসাবে টার্মস এন্ড কন্ডিশনও দিয়ে দেওয়া হয়। আর যদি কেউ অনৈতিক বা বেআইনি কাজ করে, তাকে সাথে সাথে শাস্তিও দেওয়া হচ্ছে। তো পুরো পিসটা ক্লিয়ারলি কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে আমাদের দেশে, ঠিক আছে। তারপরে ন্যায় বিচার যাতে হয়, কেউ যেন ভুল বিচার না পায়, সবাই যেন সাম্যতা আসে এবং সবাই যেন সঠিক বিচার পায়, সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো তারপর দেখো আইনের শ্রেণী বিভাজন, মানে তো আইনের শ্রেণী বিভাজন একে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, যে সরকারি আইন এবং বেসরকারি আইন। যে আইন দেখো বিভিন্ন টাইপের থাকে, সরকার থেকে প্রদত্ত সেইগুলো যেটা বলা হচ্ছে, মানে সেটা পাবলিক ল, আর প্রাইভেট ল কিছু থাকে। তো এটা কিন্তু সেই হিসেবে বলা আছে। তারপর দেখো সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন, এগুলো দেখো বিভিন্ন টাইপের কিন্তু আইন হয়। তো এটা নাম শুনেই বুঝতে পারছো, সাংবিধানিক আইন মানে কি, আমাদের সংবিধানের যেগুলো আইন সম্পর্কে বলা হচ্ছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। ফৌজদারি আইন মানে কি, ফৌজদারি রিলেটেড যে যে কাজগুলো রয়েছে তার সাথে উপর ডিপেন্ড করে হচ্ছে এই আইনগুলো রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, মানে কি প্রশাসনিক আইন, প্রশাসন চালানোর জন্য যে সকল টার্মস এন্ড কন্ডিশন, সেই টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করা হচ্ছে এখানে। তো এইভাবে কিন্তু ডিফারেন্সিয়েট করা হয়েছে বিভিন্ন ধরনের আইনের। তো সেই জায়গা অনুসারে সেইভাবে কিন্তু সেগুলো ফলো করা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে দেখো আন্তর্জাতিক আইনও কিন্তু দুই ভাগে বিভক্ত, যে সরকারি আন্তর্জাতিক আইন এবং বেসরকারি আন্তর্জাতিক আইন। এভাবে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। নেক্সট আসছে কি, দেখো লিবার্টি, স্বাধীনতার সংজ্ঞা কি। তো স্বাধীনতা মানে কি, এর অধীনতা, মানে আমার নিজের অধীনতা, আমি কারো আন্ডারে না, ঠিক আছে। বা কেউ আমাকে ডিকটেশন বলে দিচ্ছে যে তুই এইটা করবি, তুই এটা করবি না, এখানে যাবি ওখানে যাবি না, এর সাথে মিশবি ওর সাথে মিশবি না। এটা অন্য কেউ যখন বলে দিচ্ছে বা তোমাকে যখন ডিকটেট করছে, তুমি সেগুলো ফলো করছো, সেখানে তোমার পরাধীনের কথা বলা হচ্ছে। আর তুমি যখন নিজে সবকিছু ঠিকঠাক করছো, সেখানে স্বাধীন বলা হচ্ছে। তো এখানে তোমার ডিফারেন্সিয়েট কিন্তু এইভাবে করা হচ্ছে, ঠিক আছে। নিজের ইচ্ছে মতো আচার আচরণের সুযোগ সুবিধা বোঝায়। এখানে তোমার স্বাধীনতা বলতে অধ্যাপক ল্যাস্কি কি বলেছেন, এই জিনিসটা মাথায় রাখা দরকার। ঠিক আছে, বুঝতে পারছো তো আমি যে যে টপিক নিয়ে কথা বলছি, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি, কোনো প্রবলেম হচ্ছে না তো কোনো বিষয়ে? দেখো আমি কিন্তু একদম সিম্পল ওয়েতে, একদম সহজ সহজ, মানে সহজ ভাষা প্রয়োগ করে কিন্তু একদম আমরা সেগুলো ডিসকাস করছি। তো তাও যদি তোমার কোথাও বুঝতে প্রবলেম হয় বা ডাউট থাকে, কিন্তু আমার সাথে সাথে বলবে। আমি তার জন্য প্রথমেই কিন্তু আমি বলেছি, ঠিক আছে। তখন দেখো আমরা এখানে আমি শুধু একা বলবো তা তো না, তুমিও কিন্তু সেই হিসাবে বলবে, সেই হিসাবে করবে, তাই না? যেখানে তোমার কোনো প্রবলেম হচ্ছে বা ডাউট আছে, বলবে স্যার এখানে আমি বুঝতে পারছি না, বা তো ফ্রাঙ্কলি কিন্তু সেই জিনিসটা করতে হবে। তার জন্য আমি বলে দিচ্ছি, ঠিক আছে। একদম কোনো কিছু মনে করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তুমি যে কোনো জিনিস ভুল হতেই পারে বা মনে ভুলেও যেতে পারো বা কনফিউশন হতে পারে, সাথে সাথে কোনো প্রবলেম নেই। তো সেইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে আরো সিম্পল হইতে, ধরো তোমার কোনো টপিকে বুঝতে প্রবলেম হচ্ছে, তুমি সাথে সাথে সেগুলো বললে যে স্যার এখানে আমি বুঝতে পারছি না, তো তখন আরো আরো সিম্পল হইতে শুধু আমরা ডিসকাস করবো। কারণ আলটিমেটলি তোমার জিনিসগুলো বোঝা দরকার, ঠিক আছে। এবং সেই হিসাবে প্রিপারেশন বা প্র্যাকটিস করতে হবে এগুলো। যত টাইম দেবে তত সেরকম, ধরো যেরকম আমরা দা ধার দিই না বা বটি ধার দিই না, যে যত তুমি ধার দেবে তত সেটা শান হবে, তাই না? এখানে হচ্ছে সেরকম জিনিস, যে তুমি যত ভালো করে প্রিপারেশন করবে, প্র্যাকটিস করবে, তত তুমি এক্সাম ভালো হবে এবং তত তোমার কিন্তু নাম্বার বেশি উঠবে। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে, এগুলো সব প্র্যাকটিসের মাধ্যমে হয়, আর কিছু না। যত প্র্যাকটিস করবে তত সেই সব, যে যে লাইনে প্র্যাকটিস করে সে সেই লাইনে সব থেকে তত উপরে যায়, তাই না? তো সেই জিনিসগুলো রয়েছে। সবাই ফুটবল কিন্তু সারা পৃথিবী জুড়ে খেলে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু সবাই না। তো সেই জিনিসগুলো কিন্তু ব্যাপার রয়েছে। তো শুধু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তাই না? যত প্র্যাকটিস তুমি করবে, কে কি ভাবলো ওইসব নিয়ে কোনো কোনো ব্যাপার নেই।
কারণ আলটিমেটলি আমাদের নিজেদের লাইফ কিন্তু নিজেদেরই করতে হবে, ঠিক আছে, সে যে যে লাইনেই তুমি করো না। আর এখন দেখো স্কিমের অভাব নেই বা সিস্টেমের অভাব নেই, আর ফিউচারেরও কিন্তু সিস্টেমের অভাব নেই এখন, ঠিক আছে, এখন প্রচুর জায়গা খুলে গেছে বা প্রচুর এখন স্কোপ আছে। তো তার জন্য কোনো একটা বাধা ধরা সিস্টেম যে ফলো করতে হবে যে ওই ট্র্যাডিশনে, তো তাহলে কিন্তু পিছিয়ে যাবে। দেখো তুমি যেরকম দেখো এই যে যে তুমি যেরকম এই যে আমাদের অনলাইন ক্লাস করছো, তো এরকম তুমি ধরো কোথায় বাড়ি, আর আমি কয়েকশো বা হাজার কিলোমিটার দূরে কিন্তু আমি রয়েছি, ঠিক আছে। তো এখানে অনলাইনের জন্য তুমি কিন্তু একটা সম্ভব হচ্ছে। তো তুমি যদি ভাবছো যে না ওই পুরো ট্র্যাডিশনাল ওয়েতে আমি পড়তে যাব স্যারের বা ম্যাডামের বাড়িতে, ওই সেখানে তার সামনে বসে ওই জিনিসগুলো যা পড়াবে আমি পড়ে আসবো, সেটাই আমি হবে। তো এটা যদি করতে তুমি যদি এই ধরনের ভাবো, তাহলে এর চিন্তা ভাবনা করো, তাহলে তো এই ক্লাস আমাদের কমপ্লিট হতো না বা সম্ভবই হতো না, তাই না? তো আমাদের সময়ের সাথে সাথে কিন্তু সেই সব আপডেট হতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু পিছিয়ে যাবে, তাই না? তো ধরো ওই যে যেটা আমরা যেরকম মোবাইল অপারেটিং সিস্টেম আপডেট করছি, দেখি গুগল প্লে স্টোরে গেলাম সাথে সাথে যে কি আপডেট ভার্সন আসছে আমি সাথে সাথে আপডেট করে নিই। ঠিক এরকম সেরকম, তো তুমি যদি সেই জিনিস ফলো না করো, ওই যে তুমি যদি ভাবো যে না আমি ওই স্যার বা ম্যাডামের ঘরে পড়তে যাবো, ওনার সামনে আমি বলবো, উনি যা পড়ায় তাই করে আমি চলে আসবো, তাহলে কিন্তু এই জিনিস ওই হতো না। তো এরকম দেখো, বা আমাদের যে আগের জেনারেশন, ধরো আমাদের মা বাবা, তারা কিন্তু এগুলো বুঝতে পারবে না অনেক সময়, যেটা আমি তাই দেখছি আমাদের যে অনলাইন যেরকম আমাদের যে ক্লাস আছে, অনেকেই তাদের বুঝতে প্রবলেম হচ্ছে, কিন্তু তারা দেখো আগের জেনারেশন, তাদের হঠাৎ করে এই জিনিসগুলো অতটা সর করে না, তাই না? আর তাছাড়া এই যে করোনা প্যান্ডেমিকের জন্য পুরো হিউজ ট্রান্সফরমেশন হয়ে গেছে পুরো এডুকেশন সিস্টেম বা সবকিছুতে, কাজকর্ম বা অন্য সবকিছুতে। তো তুমি যদি সেই পুরোনো মানধাতার আমলের জিনিস নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি পিছিয়ে থাকবে, তাই না? কত পিছিয়ে যাবে জাস্ট তুমি ভাবো। আর তুমি নিজের সুযোগ হারাবে, সোজা কথা, পিছিয়ে পড়া থেকে আরো নিজের সুযোগ হারাবে। তো এটা তো সেই সময়ের সাথে সাথে তো আমাদের আপডেট হতে হবে না, তো সেই জিনিসগুলো রয়েছে। তো এইটা সেই হিসাবে কিন্তু ধরো যে তুমি স্মার্টফোন, তুমি ধরো নতুন iPhone 13 Pro ইউজ করলে যে তুমি স্মার্ট হয়ে যাবে তা না। এইখানে তুমি কতটা স্মার্ট তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। খালি জামা কাপড় নতুন নতুন আমি ব্র্যান্ডেড পরলে আমি যে স্মার্ট হবো তা না। এইখানে তোমার থিঙ্কিং প্রসেসেস কিরকম, ওয়ে অফ থিঙ্কিং কিরকম, তোমার অ্যাটিটিউড কিরকম, তুমি কি করে বিহেভ করো লোকের সাথে, কারোর সাথে কিভাবে কথা বলো, কোন কোন কথা বলার সময় কি ওয়ার্ড ইউজ করছো, তোমার অ্যাটিটিউড কি, এই জিনিসগুলোর উপর তোমার ডিপেন্ড করে যে তুমি কতটা স্মার্ট। স্মার্টনেস মানে এই না যে আমি গুচ্ছির জামা কাপড় পরবো, যা বিশাল বড় বড় দামি দামি ব্র্যান্ডেড জিনিসপত্র পরবো বা এইসব জিনিস না, না। এই যে এইসব জিনিস কিন্তু আলাদা জিনিস, এগুলো কিন্তু এর সাথে কোনো ভ্যালুই নেই এগুলো। কারণ তুমি আলটিমেটলি এই জিনিসগুলো নিয়ে যখন ভাববে, তাহলে বুঝতে পারবে আলটিমেট স্মার্টনেস হচ্ছে এখান থেকে আসছে। তো ঠিক আছে, নতুন নতুন জামা কাপড় গুলো বা ব্র্যান্ডেড জিনিসগুলো স্মার্ট হয়ে যায় না, ওটা কোনো ভ্যালুলেস ওটা, ঠিক আছে। এই জিনিসটা বোঝা দরকার, ঠিক আছে। তো যত তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে, অনুধাবন করবে, তত কিন্তু হবে, সুবিধা হবে, ঠিক আছে। সেই জিনিসটা রয়েছে। আর এখানে তোমার কিন্তু আলটিমেটলি এখান থেকে সবকিছু আমরা কন্ট্রোল হয়, ঠিক আছে। তো সেই জিনিসটা তুমি যেখানে তোমার থিঙ্কিং প্রসেসটা যতই করবে পজিটিভলি, যত তুমি ইউজ করবে পজিটিভ কাজে করবে, আর তুমি যদি খারাপ নেগেটিভ কাজে ইউজ করো তাহলে ওই হবে। ধরো তুমি দিন রাত, আমি সিম্পল বলছি যে ধরো তুমি কালকে আমাজনে আচ্ছা প্রাইম সিরিজে কোনো একটা সিরিজ দেখলে, আর তার গত সামনের 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে খালি ওই নিয়ে ভাবতে গেলে বা ওই নিয়ে ডিসকাস করছো বা ওই নিয়ে ভাবছো দিন রাত, তাহলে তোমার কি আলটিমেটলি ফিউচারে কি উন্নতি হবে? তুমি যদি নিজের ফিউচারের উন্নতির জন্য তুমি ধরো যে কাজ করছো সেই প্রসেসে ধরো কোনো কাজ শিখছো বা পড়ছো, সেটা তুমি যদি না করো, ওই একটা ওয়েব সিরিজ দেখেছো বা সিনেমা দেখেছো তাই নিয়ে ভাবতে থাকো, তাহলে আলটিমেটলি তো তুমি শেষ। তো এই যে মানে আমি কোন কাজটা আমি কতটা প্রোডাক্টিভ ওয়েতে করছি, তাতে তার আউটপুটটা কি আসছে আমার, এই জিনিসগুলো কিন্তু বোঝা দরকার, ঠিক আছে। আউটপুটটা মেইন এখানে। আর তুমি যেখানে তোমার টাইম ইউজ করবে সেখানে তার উপর তোমার প্রোগ্রেস হবে। ওই যেটা আমি ফার্স্টেই বললাম যে তুমি 5টা ভিখারির সাথে যদি 7 দিন ধরে বা কয়েক বছর ধরে ঘুরতে থাকো, তুমি 6 নম্বর ভিখারি তুমি হবে। আর 5টা বিজনেসম্যানের সাথে তুমি যখন ঘোরো, তাদের সাথে সময় দাও, 6 নম্বর বিজনেসম্যান তুমি হবে বা বিজনেস ওম্যান তুমি হবে, ঠিক আছে। তো এইভাবে ডিপেন্ড করে যে তুমি কাদের সাথে সময় কাটাচ্ছ, কি ধরনের তোমার ওয়ে অফ থিঙ্কিং, কিভাবে তুমি কোনো একটা টপিক নিয়ে ভাবছো বা কোনো সলিউশন তুমি নিচ্ছ, এবং সেই হিসাবে রেগুলার কন্টিনিউয়াসলি সেটা ইউজ মানে প্র্যাকটিস করছো, এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে, কারণ এখান থেকে আমাদের সবকিছু কন্ট্রোল হয়, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার থিঙ্কিং প্রসেস কি। অনেকেই দেখো মনে হতে পারে যে আমি হেভি স্টুডেন্ট, বা সবাই তো 99% নাম্বার পাবে তা না, যে তার মানে যে সেই শুধু ফিউচারে সে খুব হাই ফাই উন্নতি করবে তা না। লাস্ট বেঞ্চার বা ব্যাক বেঞ্চারও কিন্তু তাদের থেকে অনেক অনেক এগিয়ে যায়, কারণ তারা ফিউচার এখান থেকে দেখেছে, ঠিক আছে, এবং সেইভাবে কিন্তু সে এগিয়েছে। কিছু কিছু টাইমে তোমার নাম্বার কোনো যায় আসে না, ঠিক আছে। তুমি আলটিমেটলি এখান থেকে কি করে প্রসেস করছো, কি করে তোমার ফিউচার প্ল্যান আছে, এবং সেই ফিউচার প্ল্যানে নিজে তোমার সেই ফিউচার প্ল্যানে তুমি যাতে আরো সাকসেসফুল হতে পারো, সেখানে তুমি ইনভেস্ট করছো। তো ইনভেস্ট খালি টাকার ইনভেস্ট না, তো তোমার সময় ইনভেস্ট, ঠিক আছে। ইনভেস্টমেন্ট কিন্তু অনেক জিনিস কিন্তু বোঝায়, তোমার ফিউচারের জন্য ইনভেস্ট যে
থিঙ্কিং প্রসেসিং এর জন্য ইনভেস্ট, তোমার এডুকেশনের জন্য ইনভেস্ট, এই জিনিসগুলো হচ্ছে তোমার সব থেকে বেশি তোমার রিটার্ন দেবে। ঠিক আছে, টাকা আজকে হারিয়ে গেছে তুমি না হয় পরে ফিরে পাবে, কিন্তু এই জায়গায় তুমি যখন রিটার্ন মানে ইনভেস্ট করছো নিজের প্রোগ্রেসের জন্য আলটিমেটলি, তো তাতে কিন্তু তুমি বেস্ট ইনভেস্টমেন্ট রিটার্ন তুমি সেখান থেকে পাবে। ঠিক আছে, খালি নতুন নতুন জামা কাপড় পরলে তো তার ডেপ্রিসিয়েশন হবে, মানে কি তার ভ্যালু কমবে, তার কিন্তু কোনো প্রোগ্রেস নেই। কিন্তু তুমি যখন তোমার এডুকেশনের জন্য নতুন জিনিস শেখার জন্য সেখানে তুমি কোনো ইনভেস্ট করছো, তাতে কিন্তু তোমার আলটিমেটলি ফিউচারে আপডেটের জন্য, তোমার নিজেকে আপগ্রেডের জন্য উন্নতি হচ্ছে। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো কিন্তু বোঝা দরকার। যেইভাবে তুমি ডিসিশন নেবে সেই হিসাবে তুমি এগোবে, নাহলে পিছিয়ে যাবে সোজা হিসাবে। আর এখন হচ্ছে পুরো তোমার 5G জেনারেশন চলে আসছে, মানে কত ফাস্ট সবকিছু, তো সেই হিসাবে তুমি যদি নিজের সাথে সেই হিসাবে না এগো তাহলে কিন্তু প্রবলেম পৌঁছিয়ে যাবে। তো এই জিনিসগুলো রয়েছে। আর এরকম দেখো তুমি আহ এরকম আমি মেয়ে আছি বা আমি কম আছি বা এরকম কোনো ব্যাপার নেই, এখন কিন্তু সবই সবাই আগে। ঠিক আছে, ওই জিনিসগুলো ভাবার কোনো ব্যাপার নেই। তোমাকে তোমার রাস্তা তৈরি করে নিতে হবে, ছেলে বা মেয়ে সবই সেম এখন। ঠিক আছে, তুমি কতটা তোমার যে সুযোগ তুমি লুফে নিতে পারো এটা তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ব্যাপার রয়েছে, যে কারোর থেকে কম ভাবা বা এই জিনিসগুলো কিন্তু কোনো ব্যাপার ম্যাটারই নেই। তুমি যতটা এগোবে তুমি তোমাকে দেখে আরো ইন্সপায়ার হলে লোকজন এগোবে। ধরো তোমার বাড়ি থেকে যারা আসছে বা তোমার আশেপাশের লোকেরা, বা ধরো তুমি ধরো স্কুল যেসব থেকে পড়েছো সেখানে দেখে বুঝতে পারছি যে এই প্রিয়া এত হাই ফাই জায়গায় পৌঁছে গেছে, তো আমাদেরও পৌঁছাতে হবে। তো তোমাকে ইন্সপিরেশন হিসেবে দেখবে এক টাইম। তো এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি প্রসেসে চলে, তো সেই হিসাবে তোমার সেই হিসাবে ডিসিশন নিয়ে তারপরে এগোতে হবে। খালি যে এডুকেশনের মাধ্যমে মানে তুমি ক্লাসে নাম্বার পেয়ে পেয়ে তুমি খুব সাকসেসফুল হবে তা না, বিভিন্ন লাইফে বিভিন্ন স্টাইলে সাকসেসফুল হওয়া যায়। তো তুমি হিসেবে এখন চুজ করবে যে আমি কোন লাইনে সাকসেসফুল হতে চাই, সেই হিসেবে কাজ করবে রেগুলার, তাতে তোমার কিন্তু আলটিমেটলি গ্রোথে উপকার হবে। হ্যাঁ, ফেল আসবে, ঠিক আছে, ফেল মানে কি সেখান থেকে আমি নতুন জিনিস শিখতে পারছি, আবার সেই হিসেবে আমি এগোবো। ঠিক আছে, থেমে থাকলে হবে না, এক লাইনে হচ্ছে না অন্য লাইনে এগোতে হবে, কিন্তু থেমে থাকলে কিন্তু প্রবলেম। এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি মাথায় রাখবে। তো দেখো আমি ওভারঅল প্রচুর জিনিসগুলো বললাম, কিন্তু এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। ঠিক আছে, তো এরপরে কি আছে, দেখো স্বাধীনতা প্রকৃতি মানে নেচার অফ লিবার্টি। তো লিবার্টির মধ্যে এখানে তোমার অধিকারের মতো যেটা আমরা বললাম, স্বাধীনতা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তো স্বাধীনতা তুমি স্বাধীনভাবে চিন্তা চেতনা, স্বাধীনভাবে কোনো মত প্রকাশ এবং স্বাধীনভাবে চলাফেরা, তো এই জিনিসগুলো কিন্তু সবই তোমার এখানে চলে আসছে। তাছাড়া কিন্তু তোমার রাষ্ট্রীয় আইনের দ্বারা, মানে রাষ্ট্র থেকে তোমার আইনে করে কিন্তু তোমার সম্পূর্ণভাবে তুমি যাতে আহ স্বাধীনভাবে সবকিছু করতে পারো, তো সেই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি তোমার এখানে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, যেরকম আমাদের যে মানবাধিকার রয়েছে, ঠিক আছে, বা হিউম্যান রাইটস রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, মৌলিক অধিকার যেগুলো, সেগুলো কিন্তু রাষ্ট্র থেকে আমাদের প্রদত্ত করা হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু গেল। তারপরে এখানে কিন্তু তোমার স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদের কথা বলা হচ্ছে, যে কোন কোন স্টাইলে স্বাধীনতাকে ভাগ করা যায়। তো পৌর স্বাধীনতা মানে পৌর অঞ্চলে পৌরসভা থেকে তুমি যেগুলো পাও, তো ঠিক আছে। তো তারপরে দেখো যেরকম কি তোমার জীবনের অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মচারণের অধিকার, বাক্য এবং মতামত প্রকাশের স্বাধীনতা, এই জিনিসগুলো রয়েছে। তারপর তোমার দেখো রাজনৈতিক স্বাধীনতা, রাষ্ট্রনৈতিক স্বাধীনতা, তারপরে তোমার অর্থনৈতিক স্বাধীনতা, এরপরে তোমার জাতীয় স্বাধীনতা, প্রাকৃতিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, আইনসঙ্গত স্বাধীনতা। তো বিভিন্ন টাইপের স্বাধীনতা রয়েছে। তুমি এরকম ওরকম কোনো রকম আসবে না যে কোশ্চেন যে এই স্বাধীনতা কাকে বলে, কোন কোন স্বাধীনতা কোন কোন সাথে রিলেটেড, সেই জিনিসটা তোমার বোঝা দরকার। কারণ এখানে তো দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে, ধরো এখানে বোঝাচ্ছে, ধরো যেটা বললাম যে আমি রাষ্ট্রনৈতিক স্বাধীনতা, রাষ্ট্র থেকে যে স্বাধীনতা তোমাকে দেওয়া হচ্ছে। তোমার পৌর স্বাধীনতা মানে ধরো তুমি যে মিউনিসিপ্যালিটি অঞ্চলে বাস করো, তো সেখান থেকে যে ধরনের তোমার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এর আন্ডারে আসছে। তো এইভাবে কিন্তু এক্স্যাক্টলি তুমি জানা থাকলেও তাই সেই যে সংজ্ঞান সেই টপিকের নাম থেকে কিন্তু তুমি ডাইরেক্ট বুঝতে পারছো যে এখানে কোন জিনিসটা বা কোন টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমার ইন্টেলিজেন্ট গেস করতে হয়। ঠিক আছে, সব কোশ্চেন যে তোমার কমন আসবে তা কিন্তু না। এক্সামে এই ধরনের এক্সামে কিন্তু কোনো ধরনের সব কোশ্চেন কমন আসে না, কিন্তু এইভাবে হচ্ছে তোমার ইন্টেলিজেন্ট গেস করতে হয়। ধরো তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন যদি আসে, তাহলে ইন্টেলিজেন্ট গেস করতে হয় এইভাবে, যে তুমি এক্সাক্ট তুমি যদি নাও জানো কোশ্চেনের অ্যান্সার, তাও তুমি কিন্তু আশেপাশে অপশন দেখে তুমি কিন্তু আহ, সেই জিনিসগুলো বাদ দিতে পারো, যে হ্যাঁ এইটা 90% ঠিক হতে পারে বা এটা 10% হবে, তাহলে কোনটা আমি ঠিক দেবো। 90% তুমি শিওর না 100%, কিন্তু তারপরও তুমি ওভারঅল একটা কম্পারিজন করলে, ঠিক আছে, তখন সেই হিসেবে তো মনে হলো এটাই। আর যেহেতু পলিটিক্যাল সায়েন্সের মেইন মেইন যে জিনিসগুলো আমাদের কিন্তু সংজ্ঞার মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে তার আন্ডারে কি রয়েছে। ঠিক আছে, তো এই হিসাবে তুমি কিন্তু তোমার কোশ্চেন আনসার করার ক্ষেত্রে সেটা কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল হবে। বুঝতে পেরেছো প্রিয়া? ওকে ওকে, ঠিক আছে। তো এরপরে দেখো যে কি স্বাধীনতা রক্ষা কবচ, সেফগার্ড অফ লিবার্টি। তো লিবার্টি মানে কিভাবে স্বাধীনতাকে আমরা রক্ষা করছি, তো সেখানে তোমার
লিপিবদ্ধ মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকার মানে কি আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেটা মৌলিক অধিকার। আর হিউম্যান রাইটস মানে কি যেটা আমাদের মানবাধিকার। ঠিক আছে, তো দুটো কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু এক করে নিও না, ঠিক আছে। এরপর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। তো এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মধ্যে কোন যে সকল পলিটিক্যাল থিঙ্কার খুবই ইনফ্লুয়েন্সিয়াল সারা পৃথিবী জুড়ে, তাদের নামও কিন্তু অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে। তো তারা কারা? এই দেখো মন্তেস্কু, মেডিসন, রাষ্ট্রবিজ্ঞানী, এরা কিন্তু তোমার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে বলেছেন, ঠিক আছে। সেন্ট্রালাইজেশন সম্পর্কে এরা কিন্তু কাজ করেছেন, ঠিক আছে। নেক্সট একবারে দেখো যে আইনের অনুশাসন, যে কোনো একটা অঞ্চলে যদি সামগ্রিক উন্নয়নের জন্য সেখানে কিন্তু আইনের অনুশাসন দরকার। মানে কোথাও কোনো ধরো খারাপ কাজ হলে সে তার এগেনস্টে স্টেপ নেওয়া, আর যদি ভালো কাজ হয় তো সেই হিসাবে আরো সেটাকে প্রোগ্রেস যাতে আরো বেশি করতে পারে সেই দিকে এগোনো, ঠিক আছে। মানে ন্যায়ের শাসন যেন হয়, অরাজকতা যেন চলে না আসে, এই জিনিসগুলো কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দায়িত্বশীল শাসন ব্যবস্থা, যে সাহিত্য মানে শাসন ব্যবস্থা যেটা রয়েছে সেটা খুবই দায়িত্বশীল হয়েছে, সেগুলো ইউজ করা হচ্ছে, ঠিক আছে। মানে কোনো ঢিলেমি নেই, একদম টু দা পয়েন্টে একদম কাজ করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এখানে মোট খুবই ইনফ্লুয়েন্সিয়াল। তারপর তোমার দেখো গণভোট, গণ উদ্যোগ আর পদচ্যুতি। ধরো ডাইরেক্ট তুমি কাউকে চুজ করছো যে একে আমি ইলেকশনে জেতাতে চাই বা একে আমি ভোট দেবো, তাহলে সে তোমার ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয়ে কিন্তু সে পদাধিকার পাচ্ছে। তারপরে তোমার ধরো গণ উদ্যোগ, তোমরা একসাথে অনেক লোক মিলে একসাথে, মানে সাধারণ মানুষেরা একসাথে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় তোমার কিন্তু দ্রুত কাজ করছে, ঠিক আছে, আলটিমেটলি উন্নয়নের জন্য। তারপর হচ্ছে তোমার পদচ্যুতি, মানে ধরো কোনো একটা র্যাঙ্কে কেউ বসে রয়েছে, তো সে ঠিকঠাক কাজ করছে না, তুমি দেখে বুঝতে পারছো যে গাফিলতি করছে বা এখানে দুর্নীতি করছে, বা তখন যখন সার্বিক জনগণরা একসাথে মিলিত হয়ে তখন স্টেপ নেবে, তাকে কিন্তু পদচ্যুতি করানো যাবে, মানে তার যে স্থান আছে সেখান থেকে তাকে বার করে দিল, ঠিক আছে। তো এটাও কিন্তু তার অন্যতম অংশ। তারপর দেখো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। তো দেখো ক্ষমতা বিকেন্দ্রীকরণ মানে কি, মানে একটা লোকের কাছে সব ক্ষমতা দিয়ে না দেওয়া, তারা হচ্ছে ঠিকঠাক করবে যে কোন কোন লোকের হাতে কি কি কাজ দেবো, তাহলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং আলাদা আলাদা যখন অল্প অল্প করে কাজ করে যখন দিচ্ছ এক একজনের হাতে, তখন কিন্তু সে ঠিকঠাক ভাবে সে কাজগুলো করছে, কোনো ধরনের কোনো প্রবলেম থাকছে না, ঠিক আছে। নির্দিষ্ট করে যখন দেওয়া হচ্ছে যে এই তুই এইটুকু কাজ করবি, তুই এইটুকু কাজ করবি, তো সেইভাবে কিন্তু আলাদা আলাদা যখন করে দেওয়া হচ্ছে, আলটিমেটলি ওভারঅল কাজটা দ্রুত কিন্তু সম্পন্ন হবে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। এরপরে দেখো আইন ও স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে যে আইন ও স্বাধীনতা মানে ল আর লিবার্টি ওই একই জিনিস, যেহেতু ওভারঅল এই মানে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার আইন আর মানে স্বাধীনতার উপর ভিত্তি করে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। যে অনুমোদিত স্বাধীনতা, তারপরে আইন স্বাধীনতার শর্ত। স্বাধীনতা যে খালি তোমার আলটিমেট ফ্রিডম দিয়ে দেবো তাও কিন্তু না, ধরো আলটিমেট বেশি ফ্রিডম দিয়ে দিলাম তাহলে কিন্তু আরো বেশি প্রবলেম, মানে তখন কোনো সিস্টেমেটিক থাকবে না, মানে অতিরিক্ত স্বাধীনতা দাও সেটা প্রবলেম, ঠিক আছে। তো তাহলে সেটা কিন্তু আবার খারাপ দিক নিয়ে আসে, তো সেই জিনিসটা বলছে, মানে রিজনেবল রেস্ট্রিকশন তার জন্য কিন্তু থাকে, যে পুরো আলটিমেট ফ্রিডম কিন্তু দেওয়া হয় না, যে এইভাবে কিছু টার্মস এন্ড কন্ডিশন রাষ্ট্র থেকে দিয়ে দেয় বা আইনানুগ ব্যবস্থা দিয়ে যায় যে তুমি হ্যাঁ ফ্রিডম বা স্বাধীনতা তোমার আছে, কিন্তু এই এই জিনিসগুলো তুমি করতে পারবে না, যদি কিছু করো বা এত হাইফাই লেভেল মানে এই জিনিসগুলো তুমি করো তাহলে তোমাকে তোমার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে। যে ফ্রিডম আছে বলে তোমাকে আলটিমেট ফ্রিডম দেওয়া হবে তা কিন্তু না, ঠিক আছে। তো সেই জিনিসটা রয়েছে। এরপরে দেখো যে যেটা বললাম যে স্বাধীনতা অবাধ নয়, সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে যে আলটিমেট ফ্রিডম ঠিক আছে, কিন্তু আলটিমেট ফ্রিডম দিলে কিন্তু সেটা হিতে আরো বিপরীত হয়ে যাবে, সে ধরো আর কোনো জিনিস কিছু মানবেই না, আস্তে উল্টোপাল্টা কাজ করবে, তো সেটা আরো প্রবলেমেটিক হয়ে যাবে, তাই না। তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। তো এই বিষয়ে কার্ল মার্ক্সীয় ধারণা কি বা মার্ক্সীয় ধারণা কি, এখানে কিন্তু বলা হচ্ছে যে মার্ক্সের দৃষ্টিভঙ্গি অনুসারে যে ধন বৈষম্য থাকে, মানে ধন বৈষম্য মানে কি, ধনী গরিব থাকে, যে পুঁজিপতি সম্প্রদায় রয়েছে বা পুঁজিপতি শ্রেণী বা বুর্জোয়াজি যারা, এরা কিন্তু সম্পূর্ণ সবকিছু কন্ট্রোল করে নেয়, এবং তার ফলে যারা হ্যাভস নট আর কি, মানে যারা শোষিত শ্রেণী, মানে প্রলেতারিয়াত যারা, তারা কিন্তু আরো আস্তে দিনের পর দিন আরো নির্যাতিত হচ্ছে। তো তারপরে যে জিনিসটা দেখা যাচ্ছে ধনী গরিবের মধ্যে যে গ্যাপ, যে গ্যাপটা কিন্তু আরো কন্টিনিউয়াসলি বাড়তে চলেছে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা হচ্ছে পরপর যে যে মুষ্টিমেয় বিত্ত বিত্তবান শ্রেণী মানে ধনী শ্রেণী হচ্ছে সবকিছু কন্ট্রোল করে, এবং তারা একটা আস্তে আস্তে অর্থনৈতিক পাওয়ারের সাথে সাথে পলিটিক্যাল পাওয়ার একসময় নিয়ে নেয়, তারপরে আলটিমেটলি সবকিছু কন্ট্রোল করে নিচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা হচ্ছে যে কেবল শ্রেণীহীন ও শোষণহীন সমাজতান্ত্রিক সমাজে আইনের মাধ্যমে কিন্তু সকলের স্বাধীনতা সৃষ্টি এবং সংরক্ষণ সম্ভব হয়। একমাত্র সাম্যভিত্তিক সমাজ মানে সোশ্যালিজমের কথা এখানে বলা হচ্ছে। তো সেই সময় সাম্যতা যখন আসবে, সমাজে সবাই সমান, কারো আন্ডারে কেউ নেই, তো সেই হিসাবে যখন আসবে সোসাইটি, তখন একটা আলটিমেট কিন্তু সিচুয়েশন চলে আসবে, কেউ খুব ধনীও থাকবে না আর একদম কেউ গরিব অবস্থা হবে না, এবং সেই ডিভিশন গুলো
আর থাকবে না, সমাজে সবাই একটা ভালো পজিশনে থাকবে। তো সেই হিসেবে তোমার সোশ্যালিজমের কথা বলা হচ্ছে, এবং একমাত্র সাম্যভিত্তিক সমাজই হচ্ছে আইন স্বাধীনতার অনুকূল হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে হচ্ছে তোমার এইভাবে আমাদের 4th চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। বুঝতে পেরেছো প্রিয়া? তো তোমার কি ধরো কোনো কনফিউশন থাকলে বা যদি কোয়েশ্চেন থাকে বলো। তো দেখো আমি তো মোটামুটি ওভারঅল সবই বলে গেলাম, তো তুমি যদি কোনো কোয়ারি থাকে, কোয়েশ্চেন থাকে, সেগুলো কিন্তু আমাকে বলবে সাথে সাথে, নাহলে তো প্রবলেম না। না হলে আমি বুঝবো কি করে যে তুমি এখানে ধরো এটা বুঝতে পারছো না বা তোমার প্রবলেম হচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু বলা দরকার। কনফিউশন হলে বা কোয়ারি থাকলে বা বুঝতে পারছো না, তো ওগুলো কিন্তু সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে যে স্যার এখানে বুঝতে পারছি না, বা এই এখানে কোয়ারি আছে, বা এখানে কনফিউশন আছে, বা এটা কি হবে। সেই জিনিসগুলো কিন্তু দরকার। যদিও দেখো তোমার অলরেডি পড়া হয়ে গেছে, কিন্তু তারপরে এখন হচ্ছে আমরা রিভিশন স্টাইলে করছি এগুলো। তার জন্য আমি কিন্তু ফার্স্টে বললাম যে আমি কিন্তু লাইন বাই লাইন হিসেবে করবো না, মেইন মেইন চ্যাপ্টারে মেইন মেইন টপিক, মেইন মেইন চ্যাপ্টার মানে প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো ওভারঅল তোমার ফলো করতে হবে সেই সেই জিনিসগুলো আমি বলছি। আর এই যে যেগুলো বললাম যে আমাদের এই চ্যাপ্টার হলো, এই চ্যাপ্টারে যে এমসিকিউ যেটা আমি দেখিয়ে দিলাম একটু আগে ছবিতে, তারপরে শর্ট কোশ্চেন যেগুলো সব করবে, ঠিক আছে? প্রত্যেকটা করে খাতায় লিখে অ্যান্সার সহ লিখবে। তুমি চ্যাপ্টার পড়েই বারবার লেখো, তাতে কোনো প্রবলেম, বা অ্যান্সার গুলো ওখান থেকে বড় তাহলে কোনো প্রবলেম। আমার আলটিমেটলি ওই জিনিসগুলো করা দরকার, মানে কি প্র্যাকটিসের জন্য। যত এগুলো তুমি প্র্যাকটিস করবে তত তোমার এক্সামের জন্য প্রিপারেশনের সুবিধা হবে। আর রিভিশনও হয়ে যাচ্ছে তোমার এটা। আর আলটিমেটলি যার 11 এর বই, তারপরে আবার 12 এর বইও আছে, তো সেই হিসেবে কিন্তু এগোনো হবে। আচ্ছা আচ্ছা, না আমি তাও বারবার আমি বলে দিচ্ছি, তাই না? তো সেই জিনিসটা দরকার, যেহেতু তোমার আজকে ফার্স্ট ক্লাস রয়েছে, তো সেই হিসাবে ক্রিস্টাল ক্লিয়ারলি সেই হিসাবে বলে দিচ্ছি। আর এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা ফলো করবো নেক্সট গুলোতেও। ঠিক আছে, আর দেখো তুমি যেটা আমি বললাম যে আগের ক্লাসগুলো কিন্তু তুমি এই অ্যাপের মধ্যে রেকর্ডিং এ পেয়ে যাবে, সেগুলো কন্টিনিউয়াসলি ফলো করো। আর যে যে রুটিন বললাম সেই রুটিন অনুযায়ী কিন্তু ফলো করবে, এবং সারা উইক যে যে ধরো প্রত্যেকটা ক্লাস লাস্টে আমি কিন্তু হোমওয়ার্কও দিয়ে দিয়েছি, তো ওই হোমওয়ার্ক গুলো পুরো পুরো করবে নেক্সট উইকের মধ্যে। আর নেক্সট উইকে যখন আমাদের ক্লাস আছে তার আগে কিন্তু সেগুলো আমাকে পাঠিয়ে দেবে, ওই যেটা বললাম যেভাবে, তো সেভাবে পাঠিয়ে দেবো। সেগুলো যেখানে যা যা প্রবলেম আছে সেগুলো আমি বলে দেবো, তারপর সে চেক করে কিন্তু সেগুলো তারপর দেবো যে এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? পুরো ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো কোয়ারি থাকে বলো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তো সেই জিনিসগুলো বলো। আর আমাদের ক্লাস কিন্তু এই যে এই অ্যাপেই হবে, টিচমেন্ট অ্যাপে, যেটা আমি তোমাকে বললাম। নেক্সট দিনে হয়তো এই অ্যাপেই হবে। আর যে যে বই তুমি ওগুলো কিনে নিও, ঠিক আছে? আর তোমার তো অলরেডি তোমার যে বই আছে তার সাথে সেগুলো সাথে রেখো। আর আলটিমেটলি ধরো তুমি এই রাইটারের বইও পড়লে, আর তারপর তুমি এনসিইআরটি জোগাড় করলে, তো তোমার বন্ধু বান্ধব তো নিশ্চয়ই তোমার ওখানে পড়ে। তোমার সেন্ট পলস স্কুল আমি খুব শুনেছি, ওখানে নাম করা, ওখানে যেটা তোমার যেটা ম্যাগহুনা সিনেমা শুটিংও হয়েছিল 2004-এ, ঠিক আছে? তো ওটা খুবই হাইফাই, মানে খুব পুরোনো পুরোনো স্কুল রয়েছে ওখানে দার্জিলিং এ, যেহেতু ব্রিটিশদের টাইমে ওখানে, তাই না? স্যার রেকর্ড ভিডিও গুলো কিভাবে? রেকর্ড ভিডিও গুলো এই অ্যাপের মধ্যেই দেখবে, একদম লাস্টে গিয়ে রেকর্ডিং রয়েছে, ঠিক আছে? ওখানে গিয়ে তুমি দেখতে পারো, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছো? এই অ্যাপের মধ্যেই একদম ডান দিকে উপরে চলে, মানে ওই কোনায় চলে যাবে, লাস্টের অপশন হচ্ছে রেকর্ডিং, তো সেখানে আগের ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। তো সেগুলো করবে, আর যেভাবে বললাম এইভাবে কিন্তু ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে? আর যেভাবে তোমার টাস্ক গুলো বললাম সেভাবে কিন্তু করতে হবে। নেক্সট উইকে ধরো আমাদের আবার ক্লাস হবে, ধরো আজকে কি বার? ঠিক আছে, মঙ্গলবার। তো আজকে মঙ্গলবার, তো আমাদের আবার নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে। তো সোমবারে হচ্ছে আবার ক্লাস হবে এই যে এই টাইমে সন্ধ্যাতে। সোমবার আবার মঙ্গলবার যেরকম আমাদের আছে, তো এইভাবে তার আগে কিন্তু এগুলো করে আমাকে কিন্তু সেই হিসাবে পাঠিয়ে দেবে। ওকে? ওকে, তো চলো তাহলে আজকে এই অবধি, ঠিক আছে? আবার নেক্সট উইক আবার দেখা হবে। আর এইভাবে যেইভাবে বললাম সেভাবে ফলো করো, সব এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে? ঠিক আছে, সবই তো আমি ক্লিয়ারলি বলে দিলাম। ঠিক আছে, তো তাহলে এই অবধি আজকে। ওকে।